আসসালামু আলাইকুম সবাই, আশা করছি সবাই ভালো আছো। ওকে, তো আজকে আমাদের বায়োলজি ফার্স্ট পেপারের কোষের গঠন। তো মোটামুটি তোমরা সবাই এই চ্যাপ্টারটা কম বেশি পড়ছো, তাই না? সবারই পড়ার কথা, কারণ ইন্টার ফার্স্ট ইয়ার উঠে আমাদের সর্বপ্রথম এই চ্যাপ্টারটার সাথেই বায়োলজিতে পরিচিত হয়েছিল। ঠিক আছে, বায়োলজির সাথে আমরা এই চ্যাপ্টার দিয়ে পরিচিত হই। ওকে, আর তার চাইতে সহজভাবে বলতে গেলে যে আমরা ক্লাস 8-9 থেকে চ্যাপ্টারটা পড়ি, তো আমাদের মোটামুটি একটা আইডিয়া আছে। আর মেডিকেল অ্যাডমিশনের জন্য এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে প্রশ্ন করার অনেক জায়গা আছে। ঠিক আছে, তো আমাদের চ্যাপ্টারটা খুব মনোযোগ দিয়ে ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে, ওকে। তো যারা ক্লাসে যুক্ত আছো একটু আমাকে কমেন্ট করে জানাও যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, যারা ক্লাসে যুক্ত আছো তারা একটু কমেন্ট করে জানাও যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। সাউন্ড যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা ক্লাস শুরু করে দিব। আজকে কোষের গঠনের হাফ পড়ব আমরা, মানে নিউক্লিয়াস পর্যন্ত। নিউক্লিয়াস আর হলো ক্রোমোজোম থেকে পর্যন্ত। ঠিক আছে, চ্যাপ্টারটা একদিনে পড়ানো যাইতো, কিন্তু দেখা গেল যে কারণ বললাম না, যে চ্যাপ্টারে কিছু কিছু মনে করো যে যেগুলো পোলাপানি স্কিপ করে ছোটো ছোটো জায়গা থেকে প্রশ্ন আসে, তো ওইভাবে একটু ডিপলি দেখাই দিতে গেলে একটু টাইম লাগবে। ঠিক আছে, আর একবারে বড় চ্যাপ্টার একবার অত চাপ দেওয়ারও দরকার নাই, সেজন্যই 2 দিনে নিব। ঠিক আছে, রুটিনে তো 2 দিনই ছিল। ওকে, তো আশা করি সব ঠিক আছে, কোনো প্রবলেম নাই। তো চলো আমরা শুরু করি। ঠিক আছে, ওকে। এখন দেখো, কোষ ও এর গঠনের সর্বপ্রথম টপিক যেটা, সেটা হলো কোষ বা সেল। ঠিক আছে, রবার্ট হুকের নাম আমরা সবাই জানি। ঠিক আছে, রবার্ট হুকের নাম আমরা সবাই জানি। রবার্ট হুক কী করছিল দেখো, এখানে রবার্ট হুকের কিছু মনে করো যে কাহিনী বলছে, যে রবার্ট হুক মনে করো যে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে কী কী পর্যবেক্ষণ করছিল। একটা কোষ পর্যবেক্ষণ করে, সেখানে মৌচাকের যে কুঠুরি আছে, ঠিক আছে, মৌচাকের ভিতর খোপ খোপ আছে না, ঘর ঘর, ওই রকম সেল বা ঘর ঘর দেখতে পায়। ঠিক আছে, ওইগুলোই নাম পরবর্তীতে সে নাম দেয় হলো সেল। ঠিক আছে, লিটল বক্স বা সেল। ঠিক আছে, সেল। এবং এই যে বলছে দেখো, যে ল্যাটিন সেলুলা থেকে সেল শব্দের উৎপত্তি, যার অর্থ কি ক্ষুদ্র প্রকোষ বা কুঠুরি। তো এটা একটু লাগবে যে সেলের বাংলা নাম কি, মানে বাংলা অর্থ কি। সেলের বাংলা অর্থ হলো ক্ষুদ্র প্রকোষ্ঠ বা কুঠুরি। ঠিক আছে, নামকরণ কে করেন ভাইয়া? রবার্ট হুক। ঠিক আছে, এবং তিনি এই যে তার পর্যবেক্ষণ করছিল, ঠিক আছে, যে ছোট ছোট যে বললাম না, যে মৌমাছি চাকের মতো ছোট ছোট কুঠুরি দেখতে পায়, তিনি তার এই পর্যবেক্ষণ মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে, ঠিক আছে, মাইক্রোগ্রাফিয়া নামক একটা বই ছিল, এই মাইক্রোগ্রাফিয়া বই কি করেন, তার এই পর্যবেক্ষণটা তুলে ধরেন বা প্রকাশ করেন। ঠিক আছে,
ওকে, তারপরে নিচে আসো। আচ্ছা, যেখানে উট পাখির ডিম, ডিমের কোষ, মানুষের নিউরন কোষ, এটা আমরা পরে দেখবো, এটা আমাদের পরেও আছে, ঠিক আছে, এখান থেকে না পড়ে আমরা পরে পড়বো। ওকে, তারপরে দেখো এখানে বলছে যে বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক প্রথম 1674 সালে কোষ প্রাচীর ছাড়া ভেতরের পূর্ণাঙ্গ কোষদ্রব্য সহ জীবিত কোষ পর্যবেক্ষণ করেন। তাহলে সর্বপ্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করেন কে? সেটা হলো অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক, ঠিক আছে। আর আলটিমেটলি রবার্ট হুক যে কোষটা দেখেছিল সর্বপ্রথম কোষ তো আসলে রবার্ট হুকই দেখে, কিন্তু রবার্ট হুক যেটা দেখছিল সেটা আসলে মৃত কোষ, ঠিক আছে। কিন্তু এই যে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক উনি যেটা দেখছিল সেটা হলো কি জীবিত কোষ। তো যদি প্রশ্নের ভিতরে জীবিত কোষ কথাটা থাকে তাহলে দাগাবা হলো অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। আর যদি বলে সর্বপ্রথম কোষ বা মৃত কোষ তাহলে দাগাবা কি রবার্ট হুক, ঠিক আছে। ওকে, তারপরে নিচে আসো। দেখো এখানে দুইজন বিজ্ঞানীর নাম বলছে, একজন হলো দেখো ম্যাক্স নল এবং আর্নেস্ট রাস্কা, ঠিক আছে, মানে নল এবং রাস্কা, ঠিক আছে, নল এবং রাস্কা দুজন মিলে ইলেকট্রন আণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করছে। কি করছে ভাইয়া? ইলেকট্রন আণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করছে, এটা একটু মনে রাখা লাগবে। তো দেখো কোষের বিভিন্ন সংজ্ঞা আছে, কোষের বিভিন্ন বিজ্ঞানী কোষকে এক একভাবে সংজ্ঞায়িত করছে লাগবে, ঠিক আছে। এখন তোমরা অনেকেই বলবা যে ভাই সকালে যত সংজ্ঞা পড়াইলেন তরঙ্গ চ্যাপ্টার, এখন আবার আপনি সংজ্ঞায় নিয়ে আসছেন, ঠিক আছে। ওকে, যাই হোক এই চ্যাপ্টার অত সংজ্ঞা নাই, জাস্ট এই 4টা সংজ্ঞায় মনে রাখা লাগবে, ঠিক আছে। সংজ্ঞা বা এদের আসলে তত্ত্ব এটা, ঠিক আছে। ওকে, তো দেখো জিন ব্রাকেট, কি ভাইয়া? জিন ব্রাকেট তিনি বলছিলেন যে কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক, ঠিক আছে। এখানে শুধু গঠনগত মৌলিক একক এটুকু কথা মনে রাখবে, এটুকুই কিওয়ার্ড, ঠিক আছে। তারপর আছে লোই অ্যান্ড সিকেভিজ, এখানে মনে রাখবা ক্রিয়া একক হলো লোই, সংজ্ঞা সেটার কিওয়ার্ড, ঠিক আছে। তাহলে সংজ্ঞার ভিতরে যখন দেখবা ক্রিয়াকলাপের একক আছে তখন তাকাই দিবা লোই অ্যান্ড সিকেভিজ, ঠিক আছে। তো দেখো জিন ব্রাকেট কি দাগাবা? গঠনগত মৌলিক একক, লোই অ্যান্ড সিকেভিজ ক্রিয়াকলাপের একক। তারপরে দেখো আছে সিপি হিকম্যান, কি ভাইয়া? সিপি হিকম্যান, এটা থাকলে মনে রাখবা ন্যূনতম জৈবিক একক, ন্যূনতম কথাটা থাকলে দেখাবা সিপি হিকম্যান, ঠিক আছে, ন্যূনতম কথা থাকলে কি দেখাবা? সিপি হিকম্যান। তারপরে দেখবা ডি রবার্টিস, কি ভাইয়া? ডি রবার্টিস থাকলে দেখাবা যে মৌলিক ও গঠনগত, মৌলিক এবং কি কার্যগত, ঠিক আছে, মানে গঠনগত এবং কার্যগত। যদি শুধু গঠনগত বলে তাহলে কি? শুধু গঠনগত বললে কিন্তু ব্রাকেট, ঠিক আছে। আর যদি বলে গঠন এবং কার্যগত দুইটাই তাহলে কি হবে? ডি রবার্টিস, ঠিক আছে, ডি রবার্টিস। দেখো জিন ব্রাকেট এবং কি ডি রবার্টিস। ওকে, তাহলে আমরা আবার একটু রিকল করি। জিন ব্রাকেট কি বলে? যে গঠনগত কার্যকরী একক। লোভিয়ান সিকিবেজ কি বলে? ক্রিয়াকলাপের একক, ঠিক আছে। সিপিকম্যান কি বলে? যে ন্যূনতম জৈবিক একক, ন্যূনতম জৈবিক একক। আর ডি রবার্টিস কি বলছে? গঠন এবং কার্যগত একক, ঠিক আছে। ওকে, তো আশা করি আমাদের 4টা সংজ্ঞা ক্লিয়ার, ঠিক আছে। ওকে, এখন দেখো কোষের প্রথম সৃষ্টি, এখানে কিছু ইতিহাস বলছে, ঠিক আছে, বিগ ব্যাং টিগ ব্যাং বলছে, তোমরা একটু চাইলে পড়তে পারো, ঠিক আছে, যদি তোমার একটু পড়ার আগ্রহ জাগে, ঠিক আছে, কিন্তু ওখান থেকে কখনো প্রশ্ন আসবে না। ওকে, তারপরে যেখানে কিছু কিছু কথা বলছে আলটিমেটলি কী কী দাঁড়ায় এগুলাও এখান থেকে প্রশ্ন আসে না। তারপরে এখানে একটু রিডিং দিবা, ঠিক আছে, এখানে কী দিবা ভাইয়া? রিডিং দিবা। দেখো দাগায় দিই, রিডিং রিডিং দিবা, ঠিক আছে। ওকে, তারপরে নিচে আসো। দেখো এখানে বলছে নিউক্লিয়াস বিশিষ্ট একটি পোষক কোষে বায়োবিও ও ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া প্রবেশ করে টিকে থাকার প্রক্রিয়াকে বলা হয় অ্যান্ডোসিম্বায়োসিস। কি বলা হয় ভাইয়া? অ্যান্ডোসিম্বায়োসিস। আসলে অ্যান্ডোসিম্বায়োসিস বলতে আমরা আসলে কি বুঝি? যে একটা আর একটার উপর কি নির্ভরশীল হয়ে বেঁচে থাকবে, ঠিক আছে। তো এখানে বলছে যে নিউক্লিয়াস বিশিষ্ট একটি পোষক কোষে বায়োবিও ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া প্রবেশ করে, ঠিক আছে, কি করবে? টিকে থাকবে। এই প্রক্রিয়া কি বলবো আমরা? অ্যান্ডোসিম্বায়োসিস। এটা কিন্তু লাগে, ঠিক আছে। ওকে, তারপরে দেখো নিচে আসো, এখানে আর কিছু লাগবে না। ওকে, আবার যেখানে বলছে দেখো কৌশল জীবদের গঠন ও কার্যকরী একক। আচ্ছা বলো তো, মাত্র আমরা পড়ছি এই সংজ্ঞাটা, কোষ জীবদের গঠন ও কার্যকরী একক, এই সংজ্ঞাটা কে দিছে? দেখি কার কার মনে আছে, মাত্রই পড়ছি, দেখি একটু বলো তো। ওকে, এখন দেখো কোষবিদ্যা, ঠিক আছে, কোষবিদ্যা মানে জীববিদ্যা যে শাখায় কোষ সম্পর্কে আলোচনা করা হয় তাকে আসলে কি বলা হয়? কোষবিদ্যা বা সাইটোলজি বলা হয়, ঠিক আছে। এটা তো স্পেশালভাবে মনে রাখার কিছু না। এখন দেখো কোষতত্ত্ব, আমাদের কি পড়তে হবে ভাইয়া? কোষতত্ত্ব। তোমাকে শুধু মনে রাখা লাগবে কোষতত্ত্ব কে দিয়েছে বা কোন কোন বিজ্ঞানী দিয়েছে। তোমাকে 3জন বিজ্ঞানীর নাম মনে রাখতে হবে। একটা হলো জ্যাকব স্লেইডেন, 2 নাম্বার হলো থিওডার সোয়ান,
2 নাম্বার হলো থিওডারসন, আরেকজন হলো ভার্চু। এই 3 জন বিজ্ঞানী কোষ তত্ত্ব প্রদান করেন। ঠিক আছে, তোমাকে যেহেতু এখানে আছে 3 জনের নাম, আমি বারবার বলছি যে 3 জনের নাম থাকলে ওইখান থেকে বা 3টা অপশন থাকলে সেখান থেকে প্রশ্ন করা খুব সহজ। তো এখানে 3টা অপশন আছে, আরেকটা অপশন লাগাই দিবে। ঠিক আছে, তো তোমাকে প্রশ্ন করবে কোষতত্ত্ব প্রদান করেন না কে? থিওডারসন, স্লেইডেন, ভার্চু, জিন ব্রাকেট। কি হবে বলো? অবশ্যই জিন ব্রাকেট হবে। ঠিক আছে, তারপর দেখো এখানে ওই এক কোষের এক কথাগুলোই বলছে যেগুলো আমরা পড়ে আসছি, এগুলো একটু দেখে নিও। ঠিক আছে, ওকে। যে লুইয়ানসি কেভিজের তত্ত্বটা এখানে আবার বলছে, এগুলো আমরা পড়ছি অলরেডি। তারপর দেখো কোষের প্রকারভেদ। কি পড়ো ভাইয়া? কোষের প্রকারভেদ সবচাইতে ইম্পর্টেন্ট। দেখো শরীরবৃত্ত কাজের ভিত্তিতে কোষ 2 ভাগে ভাগ করা হয়েছে। আসলে কোষকে 2 ভাগে ভাগ করা হয়েছে, যত রকমের ভাগ। ঠিক আছে, যত রকমের ভাগ আছে সবগুলাই কি 2 ভাগে ভাগ করা হয়েছে। তো শরীরবৃত্ত কাজের ভিত্তিতে 2 ভাগ, একটা হলো কি দেহকোষ, একটা হলো ভাইয়া জনন কোষ। দেহকোষ কোনগুলা? উদাহরণগুলো লাগবে মূল, কাণ্ড, পাতার কোষ, স্নায়ু কোষ, রক্তকণিকা কোষ কি দেহকোষের উদাহরণ। ঠিক আছে, ওকে। মোট কথা জনন কোষ বাদ দিয়ে সবগুলাই কি দেহকোষ, এটা মনে রাখবা। আর জনন কোষ তাহলে কোনগুলো? জনন কোষ হলো কি ভাইয়া ডিম্বাণু এবং শুক্রাণু। ঠিক আছে, তো জনন কোষ, ডিম্বাণু, শুক্রাণু এটা তো মনে রাখতে পারবা। তাহলে ডিম্বাণু শুক্রাণু বাদে যত কোষ আছে সবগুলাই কি? সবগুলো হলো দেহকোষ। ঠিক আছে, ওকে। মনে রাখবা জনন কোষ এবং কি গ্যামেট সর্বদাই হ্যাপ্লয়েড, এটা আমরা জানি। ওকে, তারপরে দেখো নিউক্লিয়াসের গঠন। নিউক্লিয়াসের গঠন অনুযায়ী কোষে কয় ভাগে ভাগ করা হয়েছে ভাইয়া? এটাও 2 ভাগে। একটা হলো কি আদিকেন্দ্রিক বা প্রোক্যারিওটিক, আর একটা হলো কি? একটা হলো ভাইয়া প্রকৃত কেন্দ্রিক বা সুকেন্দ্রিক বা প্রকৃত কোষ বা কি ইউক্যারিটিক। ঠিক আছে, দেখো প্রকৃত কেন্দ্রিক, সুকেন্দ্রিক, প্রকৃত কোষ বা ইউক্যারিটিক, নাম কিন্তু 3টা 4টা যত নাম আছে সবগুলো মনে রাখবা। ঠিক আছে, আদিকেন্দ্রিক, প্রাককেন্দ্রিক, আদিকোষ, ঠিক আছে, প্রোক্যারিওটিক। ঠিক আছে, তোমরা মনে রাখবা। আচ্ছা প্রো, ঠিক আছে, প্রো আমরা বলি না যে ও একজন প্রো প্লেয়ার। ঠিক আছে, যারা খেলাধুলা ভালো পারে তাদেরকে আমরা কি বলি? সে একজন প্রো প্লেয়ার। বা যে ভালো পড়াশোনা করে তাকে কি বলি? সে একজন প্রো স্টুডেন্ট। ঠিক আছে, তাহলে প্রো কারা? যারা আগে থেকে পড়াশোনা করতেছে, তারা ভালো পারবে, বা যারা আগে থেকে খেলাধুলা করে অনেক আগে থেকে, ঠিক আছে, তাদেরকে আমরা প্রো বলবো। তো যেহেতু প্রো মানে আগে, তার মানে কি প্রো ক্যারিওটিক মানে কি আদি কোষ। ঠিক আছে, যারা গুলায় ফেলো তাদের আর ভুল হবে না, প্রো থাকলেই বুঝবা যে আদি, যে কোনো ক্ষেত্রে প্রো মানে বুঝবা আদি। ঠিক আছে, ওকে। এখানে কিছু কিছু ইনফরমেশন লাগবে যে আদি কোষে নন হিস্টোন প্রোটিন যুক্ত বৃত্তাকার কুণ্ডলিত ডিএনএ থাকে। ঠিক আছে, এখানে দেখো কয়টা, এক লাইনে 3টা ইনফরমেশন। একটা হলো নন হিস্টোন প্রোটিন যুক্ত, কেমন ডিএনএ থাকে? নন হিস্টোন প্রোটিন যুক্ত। তারপর কি দেখো বৃত্তাকার ডিএনএ থাকে, কীরকম? বৃত্তাকার কুণ্ডলিত। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। ওকে, তারপরে দেখো নিচে আসো, বলছে যে সাইটোপ্লাজমমুক্ত অবস্থানকারী ডিএনএ অঞ্চলকে কি বলে? নিউক্লিয়েড বলে। আচ্ছা এই নিউক্লিয়েড কাকে বলে? কথাটা আমরা অনেকবার পড়ছি না? বিশেষ করে আমরা যখন অণুজীব পড়ছি তখনও কিন্তু অনেকবার বলছি এই কথাটা, যে কোনো একটা কোষে বা সাইটোপ্লাজমে যেটাই হোক, ডিএনএ যেই জায়গায় থাকবে, ডিএনএ যেখানে থাকবে ওটাকে আমরা নিউক্লিয়েড বলবো। ঠিক আছে, ডিএনএ যেখানে থাকবে সেটাকে আমরা কি বলবো? নিউক্লিয়েড বলবো। ওকে, তারপরে দেখো আদি কোষে রাইবোজোম হলো 70S। কত এস ভাইয়া? 70S। ঠিক আছে, আমরা জানি কি আসলে রাইবোজোম 2টা, একটা হলো 70S আর একটা কি, আর একটা হলো 80S। আরও কিছু আছে 77S, 55S, ওগুলা মনে করো যে এক্সেপশন। ঠিক আছে, কিন্তু আমরা আলটিমেটলি কি জানি যে 70S এবং 80S হয়। তো দেখো 70 এবং 80 ভিতরে আগে কোনটা হয়? আগে হয় 70, মানে আগে আসে কোনটা? প্রথমে আসে কোনটা? প্রথমে আসে 70। তাহলে আমরা আদি কোষে কোনটা দিব? আগেরটা দিব, তার মানে 70S। ঠিক আছে, এগুলো তোমরা জানো, তারপরে যাতে ভুলে না যাও এই জন্য বলতে আসছে। ঠিক আছে, ওকে। তারপরে দেখো যে আদি কোষ দ্বারা গঠিত জীবকে কি বলা হয়? আদিকোষী জীব। ঠিক আছে, এখন আদি কোষের উদাহরণগুলো লাগবে, যেমন মাইক্রোপ্লাজমা, তারপর কি ব্যাকটেরিয়া, তারপর কি সায়ানোব্যাকটেরিয়া। ঠিক আছে, এগুলো সব কি? এগুলো সব হলো আদিকোষী, এগুলো সব আদিকোষী জীব। ঠিক আছে, ওকে। এবং আদিকোষী জীবে শোষণ পদ্ধতিতে পুষ্টি ঘটে। ঠিক আছে, কোন পদ্ধতিতে পুষ্টি ঘটে ভাইয়া? শোষণ পদ্ধতিতে পুষ্টি ঘটে। ওকে, তারপরে আসো সুকেন্দ্রিক বা প্রকৃতকোষী বা ইউক্যারিওটিক সেল। ঠিক আছে, এখানে মনে রাখা লাগবে, দেখো যে ডিএনএ হিস্টোন প্রোটিন যুক্ত। এ দেখো ডিএনএ হিস্টোন প্রোটিন যুক্ত। আমরা আদিকোষে কি পড়ছিলাম? ডিএনএ হিস্টোন প্রোটিন ছাড়া নন হিস্টোন প্রোটিন যুক্ত, মানে নন হিস্টোন প্রোটিন ছিল এখানে, আর এখানে কি হিস্টোন প্রোটিন, এটা একটু মনে রাখা লাগবে। এদের রাইবোজোম কত ভাইয়া? 80S রাইবোজোম। ঠিক আছে, ওকে। এবং এদের ডিএনএ কেমন ভাইয়া? দেখো বলছে এদের ডিএনএ লম্বা, বৃত্তাকার না। 70S বা কি সরি আদিকেন্দ্রিক বা প্রোক্যারিওটিক সেলের ডিএনএ কেমন ছিল? বৃত্তাকার ছিল। আর এদের ডিএনএ কেমন? লম্বা, অর্থাৎ কি বৃত্তাকার নয়। ওকে, তারপরে নিচে আসো, দেখো এখানে বলছে যে প্রকৃতি কোষের উদাহরণ বলছে, যেমন কি দেখো শৈবাল, ছত্রাক,
ঠিক আছে। আচ্ছা যাই হোক, তুমি যদি আদিকোষী মনে রাখতে পারো তাহলে কি আদিকোষী পাদে যা কিছু আছে সব কিছুই কি, সব কিছুই হলো প্রকৃত কোষী। তো যেহেতু আদিকোষীর উদাহরণ কম, তার মানে কি আদিকোষী মনে রাখবা, আদিকোষী পাদে যা থাকবে সব কি প্রকৃত কোষী। ঠিক আছে, ওকে। তারপরে দেখো আদিকোষীতে, দেখো এখানে বলছে যে প্রকৃত কোষীতে সবাত শ্বসন ঘটে। কি শ্বসন ঘটে বা সবাত শ্বসন। আর আদিকোষে কি গঠন করতো, দেখো আদিকোষে কিন্তু অবাধ শ্বসন করতো, এই যে অবাধ শ্বসন, এটা একটু দাগায় নাও। আদিকোষে কেমন শ্বসন করতো ভাইয়া, অবাধ শ্বসন। ঠিক আছে, অবাধ শ্বসন মানে কি, যেখানে আলোর প্রয়োজন হয় না। আর সবাধ শ্বসন মানে যেখানে আলোর প্রয়োজন হয়। ওকে, এখানে পুষ্টি পদ্ধতি কেমন দেখো, শোষণ, আত্তীকরণ, সালোক সংশ্লেষণ, এগুলো কি পুষ্টি পদ্ধতি, মানে এই পদ্ধতিতে পুষ্টি ঘটে। ঠিক আছে, তোমাকে সুন্দর করে বলবে যে নিচের কোনটি প্রকৃত কোষী বা প্রকৃত কোষী উদ্ভিদের পুষ্টি পদ্ধতি নয়, বা কোন পদ্ধতিতে পুষ্টি ঘটে না। তোমাকে অপশন দিবে শোষণ, আত্তীকরণ, সালোক সংশ্লেষণ, আর একটা কি দিবে, আর একটা যে কোনো একটা দিয়ে দিবে। ঠিক আছে, তো তুমি কি করবা, অবশ্যই ওইটা দাগায় দিবা, কারণ এখানে তিনটা অপশন আছে, মোট কথা তিনটা অপশন থাকলে সেটা ভালোভাবে পড়তে হবে। ওকে, এবং দেখো যে সর্বপ্রথম প্রকৃত কোষী, সর্বপ্রথম প্রকৃত কোষী জীব কোনটা, নামটা একটু মনে রাখো, যে বঙ্গীয় মরফা। ঠিক আছে, এই বঙ্গীয় মরফাটা হলো কি, বঙ্গীয় মরফাটা হলো সর্বপ্রথম প্রকৃত কোষী জীব, এটা একটু মনে রাখো। ওকে, তারপরে দেখো আদি কোষ এবং প্রকৃত কোষের একটা ছক দিছে, এই ছকটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ছক থেকে প্রশ্নের সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, দেখে গেল আমরা অলরেডি পড়ছি যে আদি কোষের ডিএনএ বৃত্তাকার, ঠিক আছে, প্রকৃত কোষের ডিএনএ কেমন, সূত্রাকার। ঠিক আছে, ওকে। তারপরে দেখো আদি কোষে শুধুমাত্র রাইবোজোম থাকে, অন্য কোনো, এই কী লিখলাম, দেখো আদি কোষে শুধুমাত্র রাইবোজোম থাকে, অন্য কোনো কোষীয় অঙ্গাণু থাকে না। ঠিক আছে, আর প্রকৃত কোষে কি বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু থাকে, মাইটোকন্ড্রিয়া, গোলকি বডি, ঠিক আছে, রাইবোজোম, সেন্ট্রোপ্লাজম, ঠিক আছে, সাইটোপ্লাজম, ঠিক আছে, তারপরে কি সেন্ট্রোজোম, সব কিছুই থাকবে আমাদের প্রকৃত কোষে, কিন্তু আদি কোষে শুধুমাত্র রাইবোজোম থাকবে, অন্য কোনো কোষীয় অঙ্গাণু থাকবে না। ঠিক আছে, তারপর দেখো রাইবোজোম, যেটা বললাম যে আদি কোষে রাইবোজোম 70S, ঠিক আছে, আর ইয়েতে কি প্রকৃত কোষে 80S। ঠিক আছে, আর 70S কে আবার দুইটা সাব ইউনিটে ভাগ করা যায়, 50 এবং 30। রাইবোজোমে ভাগ করা যায় দুইটা সাব ইউনিটে, 60 এবং 40। ঠিক আছে, ওকে। তারপরে দেখো সাইটোস্কেলেটন, সাইকো স্কেলিটন, এটা মনে রাখবা যে সাইটোস্কেলিটন আদি কোষে থাকে না, আর উদ্ভিদ প্রকৃত কোষে সাইটোস্কেলিটন থাকে। ঠিক আছে, এটা একটু মনে রাখো। ওকে, তারপরে দেখো যে সাইটোস্কেলিটন জিনিসটাকে আমরা দেখবো, এটা আমাদের পড়া আছে সামনে। ঠিক আছে, তারপর আবার এই যে দেখতেছো না ইন্ট্রন্স, অপেরন, ঠিক আছে, এই ইন্ট্রন্স অপেরন এগুলো কোনটাতে আছে কোনটাতে নেই, এটুকু শুধু মনে রাখো। এখানে বলছে দেখো যে আদি কোষে ইন্ট্রন্স নাই, আদি কোষে ইন্ট্রন্স নাই, প্রকৃত কোষে ইন্ট্রন্স আছে, আদি কোষে অপেরন আছে, প্রকৃত কোষে কি নাই, অপেরন নাই, শুধু আছে কি না এটা মনে রাখো। ঠিক আছে, কারণ এই ইন্ট্রন্স অপেরন এখানকার পড়া না, এটা হলো তোমার ওই যে এই অধ্যায় শেষের দিকের পড়া, আমরা তখন দেখবো ইন্ট্রন্স কি অপেরন্স কি আমরা দেখবো। ঠিক আছে, ওকে। তারপরে দেখো আরএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ আদি কোষে কত, কয় প্রকার, এক প্রকার, আর প্রকৃত কোষে 3 প্রকার, এগুলো মনে রাখবা। ঠিক আছে, তারপরে দেখো শ্বসন, অবাধ শোষণ ঘটে এবং কি সবাধ শোষণ ঘটে। আমরা জানি যে আদি কোষে কি ঘটে, অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে, বা কি ঘটে যে, কারণ আমরা জানি অ্যামাইটোসিস কোনটা ঘটে, BAY আমরা পড়ছিলাম কোষ বিভাজনে। ঠিক আছে, ব্যাকটেরিয়া, অ্যামিবা এবং ইস্ট, তো এগুলো কি আদি কোষের উদাহরণ না, আদি কোষে জীব, তার মানে কি এখানে কি করবে, অ্যামাইটোসিস ঘটবে। আর প্রকৃত কোষে কি ঘটবে, মাইটোসিস এবং মিওসিস। ঠিক আছে, ওকে। তো দেখছো আমরা কিন্তু সবগুলো মোটামুটি পড়ে ফেললাম। ওকে, এখন দেখো যে নিউক্লিয়াসের উপর ভিত্তি করে আবার কোষকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো উদ্ভিদ কোষ আর একটা হলো কি প্রাণী কোষ। ঠিক আছে, ওকে। দেখো এখানে দুইটা কথা মনে রাখবা, যে উদ্ভিদ কোষে, দেখো উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য হলো শ্বেতসার, আর উদ্ভিদ কোষে কোনো সেন্ট্রোজোম থাকে না। ঠিক আছে, আর প্রাণী কোষে সঞ্চিত খাদ্য হলো গ্লাইকোজেন, গ্লাইকোজেন এবং কই গেল, দেখো গ্লাইকোজেন এবং চর্বি, যে সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন এবং চর্বি। ঠিক আছে, এবং প্রাণী কোষে কোনো কি থাকে, সেন্ট্রোজোম থাকে, সেন্ট্রোজোম থাকে, আর উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না। আর সঞ্চিত খাদ্যগুলো একটু মনে রাখো, সঞ্চিত খাদ্য কিন্তু আমরা এটা অলরেডি পড়ে ফেলছিলাম। ঠিক আছে, এর আগের ক্লাসে আমরা অলরেডি পড়ে ফেলছিলাম। ওকে, কোষ শ্বসন যখন আমরা পড়ছি তখন পড়ছিলাম যে উদ্ভিদের দেহে সঞ্চিত খাদ্য হিসেবে থাকে শ্বেতসার, এবং কি প্রাণী দেহে সঞ্চিত খাদ্য হিসেবে থাকে কি ভাই, গ্লাইকোজেন। ঠিক আছে, ওকে। এবং দেখো প্রাথমিক কোষগুলোকে স্টেম কোষ বলা হয়। ঠিক আছে, প্রাথমিক কোষগুলোকে, মানে ভ্রূণের প্রাথমিক কোষকে কি বলা হয়, স্টেম সেল, এটা একটু মনে রাখো, ভ্রূণের প্রাথমিক সেলকে কি বলা হয়, স্টেম সেল। ওকে,
স্টেম সেলের কাজ আসলে কি বলো তো? স্টেম সেলের কাজ হলো, মনে করো যে শরীরের মানে যেসব অঙ্গ প্রত্যঙ্গ স্টেম সেল আছে, ওই সব অঙ্গ প্রত্যঙ্গ যদি কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয় বা কোনো ক্ষতি হয়, তাহলে এই স্টেম সেলগুলো ওই অঙ্গগুলোকে রিপেয়ার করে। যেমন তোমার হাত পা কেটে গেলে ওই স্থানগুলোকে রিপেয়ার করার জন্য তখন স্টেম সেল কাজ করে, ঠিক আছে? ওকে, দেখো এখানে বলছে বোন ম্যারো, স্কিন, লিভার প্রভৃতি অঙ্গে কিছু স্টেম সেল থাকে, যার ফলে রিজেনারেশন ও রিপেয়ারের প্রচুর শক্তির সম্ভাবনা থাকে, ঠিক আছে? কোনো কাইটা রেটে গেলে কি হলে, কাইটা ফেটে গেল, রিপেয়ার হয়ে গেল। কিন্তু দেখো যে বলছে ব্রেন, কিডনি এবং হার্ট এসব অঙ্গে কি স্টেম সেল খুব কম রিপেয়ার করতে পারে, ঠিক আছে? তোমাকে বলবে যে নিচের কোনটিতে স্টেম সেল খুব কম রিপেয়ার করতে পারে? ব্রেন, কিডনি, হার্ট, ঠিক আছে? দেখো সবগুলো কিন্তু কি, দেখো সবগুলো কিন্তু মানুষের মেন পয়েন্ট, ঠিক আছে? ব্রেইন, কিডনি, হার্ট, ঠিক আছে, সবগুলোই কি মানুষের মেন পয়েন্ট। এর জন্য কি এগুলো জায়গায় প্রবলেম হইলে মানুষের বুঝোই তো কীরকম অবস্থা হয় আর কি, জীবন মরা প্রশ্ন হয়ে যায়। ওকে, এখানে দেখো যে একক দিছে, ব্যবহারগুলো দিছে, ঠিক আছে? আমরা জানি সেন্টিমিটার আমরা খালি চোখে দেখতে পারি, ঠিক আছে? সেন্টিমিটার খালি চোখে দেখা যায়, মিলিমিটারও খালি চোখে দেখা যায়। মাইক্রোমিটার কি? মাইক্রোমিটার দেখতে লাগে আলোক অনুবীক্ষণ যন্ত্র, ঠিক আছে? আর মাইক্রোমিটারের পরে কি আছে দেখো, ন্যানোমিটার এবং কি আংস্ট্রম। ন্যানোমিটার এবং আংস্ট্রম এই দুইটা দেখতে কি লাগে? ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র লাগে, ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র লাগে, ঠিক আছে? এগুলো একটু মনে রাখো। ওকে, এখন দেখো কোষের আয়তন, বা ওই যে আমরা এর আগে স্কিপ করলাম যেটা, যে উট পাখির ডিম কত, মানুষের নিউরন কোষ, ঠিক আছে, কত মিটার লম্বা, কোনটা কত মিটার লম্বা, বা আয়তন, ঠিক আছে, বা দৈর্ঘ্য, যেটাই বলো না কেন, তো এটা আমরা একটু দেখবো, ঠিক আছে? তো দেখো সবচেয়ে ছোট কোষ, ঠিক আছে, সবচেয়ে ছোট কোষের আয়তন কত? সবচেয়ে ছোট কোষের ব্যাস হলো 0.1 মাইক্রোমিটার, ঠিক আছে? এটার নাম কি ভাইয়া? মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। কি ভাইয়া? মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। এটার কত কোষের ব্যাস কত? 0.1 মাইক্রোমিটার, ঠিক আছে? তোমাকে বলবে যে নিচের কোনটি সবচেয়ে ছোট কোষ, তোমাকে কিন্তু জানা লাগবে এটা, ঠিক আছে? ওকে, এবং এর অপর নাম কি হলো? পিপিএলও, ঠিক আছে? ওকে, তারপরে দেখো সবচেয়ে বড় কোষ কোনটা? সবচেয়ে বড় কোষ হলো উট পাখির ডিম, ঠিক আছে? সবচেয়ে বড় কোষ ভাই উট পাখির ডিম। উট পাখির ডিমের কত, ব্যাস কত? দেখো বলছে যে উট পাখির ডিমের ব্যাস হলো 17 সেন্টিমিটার গুণ 12.5 সেন্টিমিটার আমাদের লাগবে, ঠিক আছে? ওকে, এক কোষীয় অপেক্ষা বড় উদ্ভিদে, ঠিক আছে, কোষ হলো আচ্ছা বলছে দেখো এক কোষী সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ, ঠিক আছে? এখানে দেখো দুই ধরনের কথা আছে, একটা হলো এক কোষী, একটা হলো আছে বহুকোষী। এই দুইটা মনে রাখা লাগবে। যদি এক কোষী বড় উদ্ভিদ কোষ বলে তাহলে দেখাবা হলো অ্যাসিটাবুলারিয়া, ঠিক আছে, অ্যাসিটাবুলারিয়া। আর যদি বলে বহুকোষী উদ্ভিদ কোষ তাহলে কি দেখাবা? র্যামি, ঠিক আছে, র্যামি। ওকে, তারপরে দেখো আরও কি আছে, দেখো মানব দেহের সবচেয়ে লম্বা কোষ হলো মোটর নিউরন, ঠিক আছে? কত মিটার লম্বা ভাইয়া? 1.37 মিটার লম্বা, ঠিক আছে? ওকে, এবং এটা দেখো বলছে স্পাইনাল কর্ড থেকে পায়ের গোড়া পর্যন্ত, পায়ের গোড়া না, পায়ের যে বৃদ্ধাঙ্গুলি আছে সে পর্যন্ত বিস্তৃত। এটা না জানলে চলবে, তুমি শুধু এটা জানো যে মানব দেহের সবচেয়ে বড় কোষ কোনটা? মোটর নিউরন। দৈর্ঘ্য কত? 1.37 মিটার, ঠিক আছে? ওকে, তারপর দেখো নিচে বলছে মানব দেহের ক্ষুদ্রতম কোষ হলো অনুচক্রিকা। মানবদের ক্ষুদ্রতম কোষ কোনটা? অনুচক্রিকা, ঠিক আছে? এটা একটু মনে রাখো। তো এই ইনফরমেশনগুলো কিন্তু মাস্ট 100% লাগবে, ঠিক আছে? ওকে, দেখো আরেকটা কথা তোমাদের বলি যে কোষের আয়তন, ঠিক আছে, বা কোষের আকার হলো কত? একটি কোষের আকার, সরি এটা হলো এভাবে বললে বুঝবা না, প্যাচ লাগবে। মানব দেহের, ঠিক আছে, মানব দেহের তোমরা একটু লেখে না, মানব দেহের একটি কোষের আকার, মানব দেহটা লিখে নিই, আমার এখানে জায়গা কম দেখে মানব দেহটা লিখলাম না, ঠিক আছে? একটি কোষের আকার হলো 10 মাইক্রোমিটার। কত? 10 মাইক্রোমিটার। এবং ওজন হলো 1 ন্যানোগ্রাম, ঠিক আছে? এটা ভাই আজিবুর স্যারের তথ্য, ঠিক আছে? আজিবুর স্যারের বইয়ের তথ্য এটা, যে মানুষের দেহের কি একটি কোষের আকার হলো 10 মাইক্রোমিটার এবং ওজন কত? 1 ন্যানোগ্রাম, ঠিক আছে? এটা একটু মনে রাখো। ওকে, দেখো একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন কি কি থাকে দেখো, কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, ঠিক আছে? ওকে, তারপর দেখো এখন আমরা দেখবো একটি আদর্শ উদ্ভিদ কোষ, ঠিক আছে? একটি আদর্শ উদ্ভিদ কোষ। ওকে, এখানে দেখো যে উদ্ভিদ কোষে দুইটা অংশ আছে। প্রথমে একটা হলো জড় বস্তু আর একটা হলো সজীব বস্তু, ঠিক আছে? জড় বস্তু আর একটা হলো কি
সজীব বস্তু। তো জড় বস্তুকে আবার দেখো দুইটা ভাগে ভাগ করছে, একটা হলো কোষ প্রাচীর, একটা হলো কি নির্জীব জড় বস্তু। তো কোষ প্রাচীর একাই আলাদা, ঠিক আছে। আর যে নির্জীব জড় যত বস্তু আছে সেগুলোকে আবার তিন ভাগে ভাগ করছে, একটা হলো সঞ্চিত পদার্থ, নিঃসৃত পদার্থ এবং বর্জ্য পদার্থ। তো আমাদের এই উদাহরণগুলো মনে রাখা লাগবে, ঠিক আছে। উদাহরণগুলো মনে রাখা লাগবে। উদাহরণগুলো কেন মনে রাখবা, দেখো সঞ্চিত পদার্থ মনে রাখবা সিপিএল দিয়ে। কি দিয়ে? সিপিএল। সিপিএল এমনি মনে রাখা যায়, দেখো কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এগুলো তো এমনি মনে থাকে। তারপরেও যদি না মনে রাখতে পারো সিপিএল দিয়ে মনে রাখবা, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড। নিঃসৃত পদার্থ এটা মনে রাখবা হাড় পেন দিয়ে। কি দিয়ে? হাড় পেন, ঠিক আছে। এখানে লেখা আছে দেখো, তারপর আমি লিখে দিই, মনে রাখবা হাড় পেন। হার পেন বা এইচ পেন, আচ্ছা এইচ পেন আছে এখানে, আছে এইচ পেন তো লেখাই আছে, এটা দিয়ে বুঝাই দিই। দেখো এই যে এইচ পেন লেখা আছে না, এইচ পেন, এইচ পেন দিয়ে মনে রাখবা। এইচতে কি? এইচতে হলো হরমোন, ঠিক আছে। এইচতে কি ভাই? এইচতে হলো হরমোন। পিতে কি ভাই? পিতে হলো পিগমেন্ট, দেখো পিতে হলো পিগমেন্ট। ইতে কি? ইতে হলো এনজাইম। আর এনতে হলো কি ভাই? নেকটার। তাহলে এগুলো কি? নিঃসৃত পদার্থ। হার পেন দিয়ে মনে রাখবা। তাহলে নিঃসৃত পদার্থ এবং সঞ্চিত পদার্থ দুইটা বাদে যত কিছু আছে সবগুলোই কি? সবগুলোই হলো বর্জ্য পদার্থ, ঠিক আছে। তাহলে বর্জ্য পদার্থ কিন্তু আলাদা মনে রাখা লাগবে না। আর এখানে যেগুলো আছে সেগুলো তোমরা এমনি মনে রাখতে পারবা, ঠিক আছে। যেমন দেখো এই যে দেখো সজীব বস্তু যেগুলা মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, লাইসোজোম। ওকে, এখানে দেখো দুইটা ভাগ করে, একটা হলো ঝিল্লিবদ্ধ, একটা কি ঝিল্লিবিহীন, ঠিক আছে। একটা হলো ঝিল্লিবদ্ধ আর একটা হলো ঝিল্লিবিহীন। তো আমরা যদি একটা মনে রাখতে পারি তাহলে একটা মনে রাখা আমাদের লাগবে না, ঠিক আছে। তো দেখো এখানে এটার উদাহরণ কম আছে, তাহলে আমরা এটা কি ঝিল্লিবিহীন এটাই মনে রাখবো। তো ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো মনে রাখার জন্য তুমি একটা ছন্দ মনে রাখবা, সেটা হলো ভাইয়া যে প্রোটিওজোমি সেরা মামা, ঠিক আছে। কি মনে রাখবা? যে প্রোটিওজোমি সেরা মামা, ঠিক আছে। প্রোটিওজোমি সেরা মামা, ওকে। তো দেখো প্রোটিওজোম দিয়ে মনে রাখবা প্রোটিওজোম, প্রোটিওজোম দিয়ে প্রোটিওজোমি মনে রাখবা। ই দিয়ে মনে রাখবা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ই দিয়ে কি মনে রাখবা? ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। সেরার সে দিয়ে মনে রাখবা সেন্ট্রিওল, কি ভাইয়া? সেন্ট্রিওল। রা দিয়ে মনে রাখবা রাইবোজোম, রা দিয়ে মনে রাখবা রাইবোজোম। আর মামা দিয়ে মনে রাখবা মাইক্রোটিউবিউলস এবং মাইক্রোফিলামেন্ট। অনেকে ভুল করে, মামার ম দিয়ে মনে করে মাইটোকন্ড্রিয়া, কিন্তু না, মাইটোকন্ড্রিয়া কিন্তু কি ভাইয়া? ঝিল্লি সম্পন্ন বা ঝিল্লিবদ্ধ, ঠিক আছে। কিন্তু আমাদের মনে রাখবে কি? মামা মানে হলো মাইক্রোটিউবিউলস এবং মাইক্রোফিলামেন্ট, ঠিক আছে। মোট কথা মামা মানে মনে রাখবো মাইক্রো, ঠিক আছে। মাইক্রো দুইটার আগে কিন্তু মাইক্রো আছে, মাইক্রোটিউবিউলস এবং মাইক্রোফিলামেন্ট। তাহলে আমরা কি ঝিল্লিবিহীন অঙ্গাণু পড়ে ফেললাম। তাহলে ঝিল্লিবিহীন বাদে যতগুলো আছে সবগুলো কি? ঝিল্লিবদ্ধ, ঠিক আছে। ওকে। আর নিউক্লিয়াসের ভিতরে কী কী আছে তোমরা জানি, নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, নিউক্লিয়ার রেটিকুলাম। ওকে, এই তো। তো এখানে কিন্তু আমাদের ছকটা মোটামুটি পড়া হয়ে গেল, ঠিক আছে। ওকে, এখন আসো যে কোষ প্রাচীর। এখন কি পড়বো ভাইয়া? দেখো কোষ প্রাচীর পড়বো, ঠিক আছে। ওকে, দেখো কোষ প্রাচীর হলো উদ্ভিদের একটি অনন্য বৈশিষ্ট্য। উদ্ভিদের কি বৈশিষ্ট্য? অন্যতম বৈশিষ্ট্য বা অনন্য বৈশিষ্ট্য, যেটাই বলো। অনন্য বৈশিষ্ট্য মানে কি? যেটা শুধু উদ্ভিদেরই আছে, অন্য কারো নাই, মানে প্রাণীর নাই, ঠিক আছে। এই জন্য বলতে দেখো যে প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, ঠিক আছে। ওকে, আমার মনে আছে আমি যখন এসএসসিতে পড়তাম তখন আম, মানে আমি প্র্যাকটিক্যাল দিতে গেছি, তো প্র্যাকটিক্যাল তো ভাইবা ধরে, ঠিক আছে। তো ভাইবাতে আমাকে প্রশ্ন করছিল, ঠিক আছে। বায়োলজি প্র্যাকটিক্যালে আমাকে প্রশ্ন করছিল এসএসসিতে যে আম, কেন বলছিল যে কোন অঙ্গাণু শুধুমাত্র উদ্ভিদে পাওয়া যায়, ঠিক আছে। না সরি, বলছিল যে উদ্ভিদের অনন্য বৈশিষ্ট্য কোনটি, এরকম একটা ধরছিল আর কি। মানে ওইটার অ্যান্সার মানে এটাই হবে যে কোষ প্রাচীর হবে, ঠিক আছে। তো আমি মেবি প্লাস্টিক নাকি যেন বলছিলাম, ঠিক আছে। তো যাই হোক ওকে। তো প্লাস্টিকও তো কোষ উদ্ভিদের একটু অনন্য বৈশিষ্ট্য, তাই না? প্লাস্টিক তো মানুষের দিয়ে থাকে না বা প্রাণীদের থাকে না, ঠিক আছে। ওকে, যাই হোক, তো মনে পড়লো কথাটা। ওকে, তারপরে দেখো ভৌত গঠন, ঠিক আছে। দেখো ভৌত গঠন দেখবে এখন আমরা কোষ প্রাচীরে, ঠিক আছে। দেখো ভৌত গঠন, ভৌত গঠন এখানে দেখবা যে একটা আছে মধ্যপর্দা, তারপর আছে কি প্রাথমিক প্রাচীর, তারপর আছে সেকেন্ডারি প্রাচীর এবং তার উপরে থাকবে প্রাচীর, ঠিক আছে। যে দেখো এই যে দেখো এটা হলো কোষ প্রাচীরের লম্বচ্ছেদ,
এই যে মাঝখানে যেটা আছে এটা কি ভাই, এটা হলো মধ্যপর্দা, ঠিক আছে। তার উপরে যেটা আছে এটা হলো কি ভাই, প্রাথমিক প্রাচীর। এখন দেখো মধ্যপর্দা প্রাথমিক প্রাচীর দুইটা কিন্তু এক স্তর বিশিষ্ট। তারপরে যে তিনটা স্তর আছে, তিনটা স্তর মিলে একটা স্তর, এই তিনটা স্তর মিলে যে একটা স্তর এটাকে বলা হয় সেকেন্ডারি প্রাচীর। তাহলে সেকেন্ডারি প্রাচীর কয় স্তর বিশিষ্ট ভাইয়া, 3 স্তর বিশিষ্ট, ঠিক আছে। আর কখনো কখনো সেকেন্ডারি প্রাচীরের উপর একটা স্তর দেখা যায়, সেটা হলো ভাইয়া টারশিয়ারি প্রাচীর। এটা সব ক্ষেত্রে দেখা যায় না, ঠিক আছে। আর এই যে দেখো, এই যে একটা কোষ, এই যে একটা কোষ, ঠিক আছে, বা সরি কি কোষ প্রাচীর, এখানে কি 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 নাই, এখানে জাস্ট মধ্যপর্দা আছে, প্রাথমিক প্রাচীরও নাই, সেকেন্ডারি প্রাচীরও নাই। এবং যেখানে শুধু মধ্যপর্দা থাকে আর প্রাথমিক প্রাচীর আর সেকেন্ডারি প্রাচীর থাকে না, যে ফাঁকা জায়গা, এটাকে বলা হয় কূপ এলাকা, ঠিক আছে। তোমরা কূপ দেখছো না, বা কুয়া বলো অনেকে, বা গর্ত বলে, ঠিক আছে। কূপ কুয়া যেটাই বলো না কেন, কূপ কি গর্তর মতো না, তো এখানেও কি গর্তর মতো, ঠিক আছে। এখানে কি নাই, কোনো প্রাথমিক এবং সেকেন্ডারি প্রাচীর নাই, ঠিক আছে। এবং দেখো এই যে এখানে একটা কূপ এবং কি এখানে একটা কূপ, মুখোমুখি দুইটা কূপ আছে না, এর জন্য এটাকে বলা হয় পিট পেয়ার। কি বলা হয়, পিট পেয়ার। পেয়ার মানে কি, জোড়া, ঠিক আছে। তার মানে এক জোড়া কূপকে কি বলবো আমরা, পিট পেয়ার বলবো, ঠিক আছে, পিট পেয়ার। ওকে, এখানে একটা কূপ, এখানে একটা কূপ, এর জন্য পেয়ার বলতে আছে, ঠিক আছে। ওকে, এখন আমরা এগুলাই দেখবো, এখানে বলা আছে। তো দেখো যে প্রথম যে স্তর সেটাকে কি বলবো আমরা, মধ্যপর্দা। এই যে মধ্যপর্দা প্রথম স্তর, ঠিক আছে, মধ্যপর্দা। ওকে, মধ্যপর্দা কি দ্বারা গঠিত, দেখো বলছে সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট, সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট এবং গোলগি বডি থেকে আসা পেকটিন জাতীয় পদার্থ মিলে এই মধ্যপর্দা গঠিত হয়, মধ্যপর্দা সৃষ্টি হয়, ঠিক আছে। ওকে, এবং মনে রাখবা যে মধ্যপর্দায় পেকটিক অ্যাসিড বেশি থাকে। কোনটি বেশি থাকে ভাইয়া, মধ্যপর্দায় পেকটিক অ্যাসিড বেশি থাকে, ঠিক আছে। দ্বিতীয় যে স্তর সেটাকে বলা হয় প্রাথমিক প্রাচীর। দ্বিতীয় স্তরকে কি বলা হয় ভাইয়া, ওকে, দেখো বলছে প্রাথমিক প্রাচীর কি দ্বারা গঠিত, সেলুলোজ কি গ্লাইকোপ্রোটিন দ্বারা কি গঠিত, প্রাথমিক প্রাচীর গঠিত। এটা কত, 3 মাইক্রোমিটার, ঠিক আছে। বলছে যে ওকে, এটা হলো কি প্রাথমিক প্রাচীর। আর এখানে একটা কথা বলছে, দেখো যে কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো সেলুলোজ, ঠিক আছে। কোষ প্রাচীরের প্রধান উপাদান কি ভাইয়া, সেলুলোজ, এটা আমরা জানি। ওকে, তারপরে দেখো যে এখানে বলছে যে, আচ্ছা এখানে একটা কথা বলছে, দেখো যে কোনো কোনো কোষে যেমন ট্রাকিড ফাইবার, ঠিক আছে, এবং আরেকটা আছে ভেসেল, ঠিক আছে। প্রাথমিক প্রাচীর অন্তঃস্থলে আরেকটি স্তর থাকে, তাকে কি বলা হয়, সেকেন্ডারি প্রাচীর। তো সেকেন্ডারি প্রাচীর কোন কোন ক্ষেত্রে দেখা যায়, দেখো ট্রাকিড, ঠিক আছে, ট্রাকিড ফাইবার এবং মনে রাখবা ভেসেল, ঠিক আছে। একটা ছন্দ দ্বারা মনে রাখা যায়, সেটা হলো যে ভাই টাফ, ঠিক আছে, ভাই টাফ। ওকে, তো সেকেন্ডারি প্রাচীরতে মনে রাখবা কি, যে ট্রাকিড ফাইবার এবং একটা মনে রাখবা ভেসেল, ঠিক আছে। এগুলো কোষে কি পাওয়া যায়, সেকেন্ডারি প্রাচীর পাওয়া যায়, ঠিক আছে। ওকে, সেকেন্ডারি প্রাচীর কত পুরুত্ব কত ভাই, দেখো 5 থেকে 10 মাইক্রোমিটার। তো তোমরা প্রথম এবং সেকেন্ডারি দুইটি ভাবে মনে রাখতে পারো, দেখো প্রথম বা প্রাইমারি, দেখো প্রাইমারি, প্রাইমারি আর হলো কি সেকেন্ডারি, ঠিক আছে। প্রাইমারি নিচে 1 দিলা, সেকেন্ডারি নিচেও কি দিলা, 1 দিলা। তো তোমরা জানো যে প্রাইমারি একটু চিকন হবে, স্বাভাবিক কথা। সেকেন্ডারি কি, প্রাইমারির উপরে, সেকেন্ডারি কয় স্তর বিশিষ্ট, 3 স্তর বিশিষ্ট। তার মানে কি সেকেন্ডারি একটু পুরো বেশি হবে, তার মানে কি তুমি এক কাজ করবে, একের সাথে একটা শূন্য বসায় দিবা, 10 হয়ে গেল, ঠিক আছে। তাহলে দেখো প্রাইমারির পুরুত্ব কত, এই যে 1 থেকে 3 মাইক্রোমিটার, 1 মনে রাখলেই হবে, ঠিক আছে। প্রশ্ন কখন 1 মাইক্রোমিটার দিবে না, বা 3 মাইক্রোমিটার দিবে না, এই দুইটাই দিবে, ঠিক আছে। 1 থেকে 3 মাইক্রোমিটারই থাকবে, তো তুমি 1 মনে রাখলেই হইলো। তাহলে প্রাইমারিটা কত, 1, আর সেকেন্ডারি কত, 10। দেখো সেকেন্ডারি এখানে কত, 5 থেকে 10 মাইক্রোমিটার, ঠিক আছে। তো তুমি এমন রাখতে পারো। ওকে, এবং সেকেন্ডারি প্রাচীর কি দ্বারা গঠিত হয়, সেলুলোজ এবং লিগনিন দিয়ে, ঠিক আছে। সেলুলোজ এবং লিগনিন দিয়ে সেকেন্ডারি প্রাচীর গঠিত, ঠিক আছে। এবং কি সেকেন্ডারি প্রাচীর 3 স্তর বিশিষ্ট, ঠিক আছে। তৃতীয় স্তর বা এটা কি কয় স্তর বিশিষ্ট ভাইয়া, 3 স্তর বিশিষ্ট। এই যে বলছে, দেখো নিচে বলছে 3 স্তর বিশিষ্ট, ঠিক আছে। সেকেন্ডারি প্রাচীর 3 নাম্বার স্তর এবং 3 স্তর বিশিষ্ট, এটা মনে রাখো। ওকে, এবং কিছু কিছু ক্ষেত্রে কি সেকেন্ডারি প্রাচীর উপর একটা প্রাচীর দেখা যায়, তাকে কি বলা হয়, টারশিয়ারি প্রাচীর, ঠিক আছে। এটা খুব রেয়ার, সব ক্ষেত্রে দেখা যায় না। ওকে, তারপর দেখো কূপ এলাকা, যেটা বললাম যে এই যে গর্তের মতো দুইটা এলাকাটাকে কি বলা হয়, কূপ এলাকা, ঠিক আছে। এখানে এটাই বলছে যে এই যে মধ্যপর্দার উপর মাঝে মাঝে প্রাচীর সৃষ্টি না হওয়ার কারণে যে সরু গর্তের সৃষ্টি, তাকে বলা হয় কি, কূপ, ঠিক আছে। এটা হলো কি প্রাচীরের সবচাইতে পাতলা এলাকা। তো তোমাকে প্রশ্ন করবে যে কোষ প্রাচীরের সবচাইতে পাতলা এলাকা বা থিন এলাকা কোনটা, অ্যান্সার কি হবে ভাইয়া, কূপ এলাকা, ঠিক আছে। ওকে, এবং বলছে দেখো যে মুখোমুখি বা পাশাপাশি অবস্থিত দুটি কূপকে কি বলা হয়,
লিপিড পেয়ার। ওকে, এবং দেখো বলছে যে দুটি পাশাপাশি কোষের প্রাচীর কূপ এলাকায় সূক্ষ্ম ছিদ্র পথে নালিকা সাইটোপ্লাজমের কোষের সংযোগ স্থাপিত করে তাকে বলা হয় প্লাজমাডেজমাটা। কি বলা হয় ভাইয়া? প্লাজমাডেজমাটা। আমি একটু দেখাই দিই, দেখো এই যে এখানে আছে, ধরো এই যে একটা কূপ এলাকা, ঠিক আছে, এই যে এটা একটা কোষ, এটা একটা কোষ, এই যে একটা কূপ, এই যে একটা কূপ, ঠিক আছে, এটা একটা কোষ, আবার কি এটাও তো একটা কোষ। তো এই কূপ এলাকা কি করতেছে, এখানেও সাইটোপ্লাজম আছে, এখানেও কি সাইটোপ্লাজম আছে। তো এই যে দুইটা সাইটোপ্লাজমের ভিতরে কি করতেছে, সংযোগ ঘটাইতেছে না, এই যে সংযোগ ঘটাইতেছে, এই জন্য এটাকে কি বলা হয়, প্লাজমাডেজমাটা। ঠিক আছে, প্লাজমাডেজমাটা। ঠিক আছে, ওকে। এবং দেখো আমরা দেখব যে আমরা তো এখন ভৌত গঠন দেখলাম কোষ প্রাচীরের, এখন আমরা কি দেখবো, এখন আমরা দেখবো রাসায়নিক গঠন। ঠিক আছে, ওকে। দেখো রাসায়নিক গঠন, দেখো এখানে বলছে যে মধ্য পর্দায় অধিক পরিমাণে কি থাকে, পেকটিক অ্যাসিড, আমরা এর আগে দেখে ফেলছি। ঠিক আছে, এবং এছাড়া মধ্য পর্দায় আর কী কী থাকে, দেখো বলছে যে ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট লবণ। ঠিক আছে, অদ্রবণীয়, এগুলো কিন্তু অদ্রবণীয়, অদ্রবণীয় ক্যালসিয়াম পেকটেট এবং কি ম্যাগনেসিয়াম পেকটেট লবণ, যাকে কি বলা হয়, পেকটিন বলা হয়, পেকটিন বলা হয়। তো তুমি পেকটিনটা মনে রাখবা কীভাবে, দেখো আমি লিখে দেই, তুমি মনে রাখবা পেকটিন ইকুয়াল টু আকাম, পেকটিন ইকুয়াল টু কি ভাইয়া, আকাম। ঠিক আছে, পেকটিন ইকুয়াল টু কি ভাইয়া, আকাম। আ মানে কি ভাইয়া, অদ্রবণীয়। ক মানে কি, ক্যালসিয়াম পেকটেট। আর ম মানে কি, ম্যাগনেসিয়াম পেকটেট। ঠিক আছে, ওকে। তারপরে দেখো এখানে বলছে যে জাইলোগ্লুকান নামক, দেখো এখানে বলছে গ্লুকান নামক, দেখো জাইলোগ্লুকান নামক হেমিসেলুলোজ প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসাবে কাজ করে, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে যদি বলো যে এই পেজের, ঠিক আছে, এটুকুর ভিতরে সবচাইতে ইম্পর্টেন্ট ইনফরমেশন করে, সেটা হলো জাইলোগ্লুকান। ঠিক আছে, জাইলোগ্লুকান কী হিসাবে কাজ করে ভাইয়া, কোষ প্রাচীরের ক্রস লিঙ্ক হিসাবে কাজ করে, এটা মনে রাখা লাগবে। ওকে, তারপর কিছু কিছু কথা বলছে, দেখো সাধারণ জ্ঞানের মতো প্রশ্ন, যে ছত্রাকের প্রাচীর কি নির্মিত, কাইটিন। ব্যাকটেরিয়ার প্রাচীর লিপিড প্রোটিন নির্মিত। ঠিক আছে, শৈবালের কোষ প্রাচীর কি নির্মিত, গ্লাইকোপ্রোটিন এবং পলিস্যাকারাইড দ্বারা গঠিত। তারপরে এক কোষী ডায়াটম কোষের প্রাচীর সিলিসিক অ্যাসিড দ্বারা তৈরি। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। ওকে, তারপর দেখো বলছে যে কোষ প্রাচীরে 40% সেলুলোজ, 20% হেমিসেলুলোজ, 30% পেকটিন এবং 10% গ্লাইকোপ্রোটিন থাকে, এটাও ইম্পর্টেন্ট, এটাও মনে রাখতে হবে। ঠিক আছে, ওকে। তারপর দেখো সূক্ষ্ম গঠন। ঠিক আছে, আমরা জানি কি উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান উপাদান কি ভাইয়া, সেলুলোজ। ঠিক আছে, সেলুলোজকে যদি ভাঙি তাহলে আরও কিছু পাবো। ঠিক আছে, ওকে। দেখো এখানে বলছে যে, দেখো যে 100টি সেলুলোজ চেইন মিলে, 100টি সেলুলোজ চেইন মিলে কি গঠিত হয়, ক্রিস্টালাইন মাইসেলি গঠন করে। ঠিক আছে, এবং দেখো আরেকটি ইনফরমেশন বলছে, এটি ইম্পর্টেন্ট, সেটা হলো মাইসেলিকে কোষ প্রাচীরে ক্ষুদ্রতম গাঠনিক একক ধরা হয়। কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কি, মাইসেলি। ঠিক আছে, কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক এককে কি বলা হয় ভাইয়া, মাইসেলি বলা হয়। ঠিক আছে, ওকে। তারপরে দেখ এখানে বলছে কোষ প্রাচীরের কাজ। ঠিক আছে, কোষ প্রাচীরের কাজ তোমরা এমনিতেই পারবা, এটা কি পড়ানোর কিছু আছে। কোষ প্রাচীর মানে কি, এটা ওই যে বললাম না যে এটা বডিগার্ডের মতো কাজ করবে, আকৃতি দিবে, দৃঢ়তা দিবে। ঠিক আছে, তারপর কি করবে, রক্ষা করবে আঘাত থেকে। ঠিক আছে, তারপর কি অন্য কোষ থেকে পৃথক করবে। ঠিক আছে, এগুলাই। তো এগুলা কি তোমরা এমনি পারবা। ঠিক আছে, পইরা দেখো এমনি পারবা, কিন্তু পড়তে হবে। এই যে প্লাজমাডেজমাটার কথা আমরা বললাম, যে বহি এবং অন্ত উদ্দীপনা পরিবাহক হিসেবে কাজ করে কি, প্লাজমাডেজমাটা, এটা মনে রাখো। যে বহি এবং অন্ত উদ্দীপনা পরিবাহক হিসেবে কাজ করে কি ভাইয়া, প্লাজমাডেজমাটা, এটা মনে রাখতে হবে। ওকে, তারপরে দেখো প্রোটোপ্লাস্ট। ঠিক আছে, কি দেখবো আমরা এখন ভাইয়া, প্রোটোপ্লাস্ট। দেখো সংজ্ঞাটা একটু মনে রাখো, যে কোষ প্রাচীর দ্বারা পরিবেষ্টিত সমুদয় পদার্থকে বলা হয় প্রোটোপ্লাস্ট। সমুদয় কথায় থাকলে দেখায় বা প্রোটোপ্লাস্ট। ঠিক আছে, ওকে। তারপরে দেখো বলছে প্রোটোপ্লাজম, কি ভাইয়া, প্রোটোপ্লাজম। ঠিক আছে, ওকে। দেখো প্রোটোপ্লাজম বলছে এখানে, দেখো অস্বচ্ছ আঠালো, এটা আমরা কিসে দেখব, ভৌত বৈশিষ্ট্য দেখব, এখান থেকে পড়া লাগবে না। তারপর এখানে বলছে যে প্রোটোপ্লাজম শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন পারকিনজে, বিজ্ঞানী পারকিনজে সর্বপ্রথম প্রোটোপ্লাজম শব্দটি ব্যবহার করেন। ঠিক আছে, ওকে। তারপর বিজ্ঞানী হাক্সলে বলেছিলেন যে প্রোটোপ্লাজম হলো জীবনের ভৌত ভিত্তি। কেন বলেছিলেন এই কথা, কারণ প্রোটোপ্লাজমে দেখো 70 থেকে 90% পানি। ঠিক আছে, 70 থেকে 90% প্রাণী। আজকে বলতে পারবা আমরা যে কোষ রসায়ন পড়ছিলাম, কোষ রসায়নে কিন্তু ইনফরমেশনটা ছিল। কোষ রসায়নে কি বলা হয়েছিল, যে প্রোটোপ্লাজমে পানি পরিমাণ কত, দেখে বলতে পারো কিনা, দেখি তো কার মনে আছে। ঠিক আছে, দেখি, না বলতে পারলে পিটা মধ্যে বলা মানে। তারপরে এই জন্য দেখো যেহেতু
প্রচুর পরিমাণে পানি, এর জন্য কি বলা হয়, পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয়। ঠিক আছে, একে তো আমরা বলি না যে পানির অপর নাম জীবন, তো পানির অপর নাম জীবন আসলে কেন বলা হয়, কারণ দেখো প্রোটোপ্লাজমের 70-90% হলো পানি। ঠিক আছে, তার মানে কি একটা কোষের বেশিরভাগই পানি। আর মানুষের দেহ কী দ্বারা গঠিত, কোষ দ্বারা গঠিত। তাহলে আলটিমেটলি কি আমরা বলতে পারি যে আমাদের পুরো দেহটাই কি পানি দ্বারা গঠিত। ঠিক আছে, এই জন্যই পানিকে কি বলা হয়, ফ্লুইড অফ লাইফ বলা হয়। ওকে, তারপর দেখো প্রোটোপ্লাজমের ভৌত বৈশিষ্ট্য, এটা মনে রাখবা আজব দিক দিয়ে। কী দিয়ে মনে রাখবা ভাইয়া, লিখে দেই, আজব দিক। আজব দিক, দেখো আজবের আ দিয়ে মনে রাখবা অর্ধস্বচ্ছ। ঠিক আছে, অর্ধস্বচ্ছ। জ দিয়ে মনে রাখবা দেখো জেলির মতো। দেখো আজব দিয়ে অর্ধস্বচ্ছ, অর্ধতরল। ঠিক আছে, তারপরে জ দিয়ে কি মনে রাখবা, যে জেলির ন্যায়। ঠিক আছে, জেলির ন্যায়। তারপর আর কি আছে, ব দিয়ে মনে রাখবা কি, ব দিয়ে মনে রাখবা বর্ণহীন। ব দিয়ে মনে রাখবা বর্ণহীন। ঠিক আছে, দ দিয়ে মনে রাখবা কি, দানাদার। দ দিয়ে মনে রাখবা দানাদার। ঠিক আছে, তারপরে ব দিয়ে আবার দেখো আর একটা আছে এখানে নিচে, যে আপেক্ষিক গুরুত্ব পানি থেকে বেশি। বতে কি, বেশি। ঠিক আছে, ওকে। তারপরে দেখো ক দিয়ে কি মনে রাখবা, যে কলাইডাল ধর্মী। ঠিক আছে, কতে কি মনে রাখবা ভাইয়া, কলাইডাল ধর্মী। আবার দেখো আর একটা আছে জ দিয়ে মনে রাখবা, সেটা হলো ভাইয়া যে এখানে আছে দেখো, যে জমাট বাঁধে। কি বাঁধে ভাইয়া, জমাট বাঁধে। কিসে কিসে জমাট বাঁধে, দেখো উত্তাপ, অ্যাসিড এবং অ্যালকোহলের প্রভাবে কি বাঁধে ভাইয়া, জমাট বাঁধে। তো আমরা কিন্তু আজব দিক দিয়ে সবগুলো মনে রাখতে পারি। ঠিক আছে, ওকে। তো আমাদের প্রোটোপ্লাজম শেষ। ও রাসায়নিক বৈশিষ্ট্য আছে না, ওকে। দেখো রাসায়নিক বৈশিষ্ট্য, রাসায়নিক বৈশিষ্ট্য এখানে মনে রাখবা যে জৈব পদার্থের মধ্যে সবচাইতে বেশি পরিমাণ আছে প্রোটিন। একটা কথা বলি, তুমি এই চ্যাপ্টারে পড়তে গেলে বেশিরভাগ জায়গায় দেখবা প্রোটিন আছে, 60% এবং লিপিড আছে 40%। ঠিক আছে, তো যারা এই ইনফরমেশনগুলো মনে রাখতে পারো না, তারা এটা মনে রাখবা যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা পড়বো তো দেখবো, ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রোটিন আছে কত পার্সেন্ট, 60% এবং লিপিড আছে 40%। ঠিক আছে, ওকে। তো দেখো, তো এখানে কি প্রোটিন 60%, প্রোটিন বেশি থাকবে, এটাই স্বাভাবিক। ওকে, তারপর দেখো প্রোটোপ্লাজমের জৈবিক বৈশিষ্ট্য, এটা এখানে একটা কথা বলছে যে প্রোটোপ্লাজমের জৈবিক বৈশিষ্ট্য, জীবের বৈশিষ্ট্য, এটুকু একটু মনে রাখো, আর কিছু লাগবে না। ঠিক আছে, ওকে। তারপর দেখো প্রোটোপ্লাজমের চলন, দুইটা চলন হয়, একটা হলো একমুখী আবর্তন, একটা হলো দ্বিমুখী আবর্তন। ঠিক আছে, উদাহরণটা লাগবে, যে একমুখী আবর্তন উদাহরণটা কি ভাইয়া, পাতা ঝাঁঝি, পাতা ঝাঁঝি। আর দ্বিমুখী বা বহুমুখী আবর্তন কোনটা ভাইয়া, ট্রাডিসক্যানশিয়া। কি ভাইয়া, ট্রাডিসক্যানশিয়া। ঠিক আছে, ওকে। তারপরে বলছে দেখো প্রোটোপ্লাজমের প্রধান অঙ্গসমূহ, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো বলছে প্লাজমা মেমব্রেন, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। যেহেতু তিনটা অপশন আছে, সুন্দর করে আরেকটা অপশন বসায় দিবে, ক্রোমোজোম। ঠিক আছে, আরেকটা অপশন বসায় দিবে কি, ক্রোমোজোম। তো এইভাবে কিন্তু দিয়ে দিতে পারে, বা মাইটোকন্ড্রিয়া বসায় দিতে পারে। তো তোমাকে বুঝতে হবে যে প্রোটোপ্লাজমের তিনটা প্রধান অংশ কি, প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম এবং কি, নিউক্লিয়াস। ঠিক আছে, ওকে। এখন আমরা দেখব প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। ওকে, দেখো প্লাজমা মেমব্রেনকে, দেখো প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। ঠিক আছে, এটাকে বলা সাইটোমেমব্রেনও বলা হয়। কি বলা হয়, সাইটোমেমব্রেনও বলা হয়। দেখো আমি দাগায় দিই। ঠিক আছে, এটা একটা জিনিসকে কত নামে ডাকা হয়, প্লাজমা মেমব্রেন, কই গেল, প্লাজমা মেমব্রেন, কোষ ঝিল্লি, সাইটোমেমব্রেন, প্লাজমা লেমা। ঠিক আছে, বায়োমেমব্রেন, কতগুলা নাম। ঠিক আছে, 1 2 3 4 5, 5টা নাম। ঠিক আছে, তো সবগুলা কি নাম, মেমব্রেন আছে, এজন্যই মনে রাখা সহজ। ওকে, তো দেখো মনে রাখবা যে কার্লনাগেলি, কে ভাইয়া, কার্লনাগেলি ও ক্র্যামার। ঠিক আছে, সর্বপ্রথম প্লাজমা মেমব্রেন নামকরণ করেন। তো প্লাজমা মেমব্রেন নামকরণ করেন কে ভাইয়া, কার্লনাগেলি, এটা একটু মনে রাখো। ঠিক আছে, ওকে। তারপরে দেখো বলছে যে পিনোসাইটিক ফোসকা, এটা কোথায় দেখা যায়, এটা দেখা যায় প্রাণী কোষে। ওকে, এখন দেখো ভৌত গঠন দেখব। তাই এখানে তেমন কিছু লাগবে না, শুধু মনে রাখবা এখানে স্যান্ডউইচ মডেল। স্যান্ডউইচ মডেল কে দেয়, ড্যানিয়েল এবং ড্যাপসন। ঠিক আছে, ড্যানিয়েল এবং ড্যাপসন কি দিছিল, স্যান্ডউইচ মডেল দিছিল। এই যে একটা মডেল দেখতেছো না, ঠিক আছে, এই যে উপরে প্রোটিন, তার নিচে লিপিড। ঠিক আছে, তার নিচে আবার লিপিড, তার নিচে আবার কি, প্রোটিন। ঠিক আছে, মনে করো যে এটা হলো ব্রেড, স্যান্ডউইচের ব্রেড, এটাও ব্রেড, ভিতরে মনে করো কি তুমি সালাদ দিছো। ঠিক আছে, ওকে, চিজ দিছো, সালাদ দিছো। ওকে, তাহলে আলটিমেটলি এটা একটা স্যান্ডউইচের মতো, এই জন্য এটাকে বলা হয় কি, স্যান্ডউইচ মডেল। কে দিছে, ড্যানিয়েল এবং ড্যাপসন। ঠিক আছে, ওকে। তারপরের পেজে আসো, দেখো এখন আমরা দেখব যে
দেখো এখানে রবার্টসন নামে একজন দিছিল যে ইউনিট মেমব্রেন হাইপোথেসিস, ঠিক আছে। ইউনিট মেমব্রেন হাইপোথেসিস কে দিছিল ভাইয়া? রবার্টসন, এটা একটু মনে রাখো, ঠিক আছে। আর আমাদের সবচাইতে প্রিয় যেটা, সেটা হলো যে ভাইয়া দেখো যে আমাদের সবচাইতে প্রিয় বা জীববিজ্ঞানের সবচাইতে বেশি গ্রহণযোগ্য যে মডেল, সেটা হলো ভাইয়া যে ফ্লুইড মোজাইক মডেল দেয় ভাইয়া নিকলসন এবং সিঙ্গার, ঠিক আছে। নিকলসন এবং সিঙ্গার কোন মডেল দিছিল ভাইয়া? ফ্লুইড মোজাইক মডেল। এবং এটাকে কি বলা হয়? আইসবার্গ মডেলও বলা হয়, আইসবার্গ মডেলও বলা হয়, ঠিক আছে। কত সাল দিয়েছিল ডেটটা একটু মনে রাখো, 1972 সালে, ঠিক আছে। ওই পানিতে বরফ বাইসা থাকে না, হিমশৈল যেটাকে বলা হয়, হিমশৈল, ওই হিমশৈলের মতো দেখা যায়, দেখে এটা কি বলা হয়? আইসবার্গ মডেলও বলা হয়, ঠিক আছে। ওকে, এখন দেখো যে ফসফোলিপিড বাইলেয়ার, ঠিক আছে। এই যে একটা চিত্র দেখতেছো, আলটিমেটলি তোমাকে কখনোই বলবে না যে মডেল ব্যাখ্যা করো, হ্যান ত্যান, এগুলো কিছুই বলবে না। তোমাকে শুধু জানা লাগবে যে ফ্লুইড মোজাইক মডেলে কি কি আছে, কি কি নাই, ঠিক আছে। এখানে কি আছে ভাই? দেখো ফসফোলিপিড বাইলেয়ার, তার মানে কি লিপিডের, ফসফোলিপিডের দুইটা স্তর থাকবে, বাই মানে কি দুইটা, মানে দুইটা লেয়ার থাকবে, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এবং কি এটা একটা লেয়ার, দুইটা লেয়ার, ঠিক আছে। এবং দেখো প্রত্যেকটা, দেখো দেখো প্রত্যেকটা ফসফোলিপিডে দুইটা অংশ আছে, একটা হলো এই যে গোল অংশ, এই যে গোল অংশ, আর একটা কি দেখো এই যে লেজের মতো অংশ। এই গোল অংশটাকে বলতেছে মাথা, আর লেজের মতো অংশটাকে বলতেছে লেজ, ঠিক আছে। এবং মনে রাখবা এই যে মাথা যেটা আছে এটা হলো ভাইয়া যে পোলার ফসফেট, কি ভাইয়া? পোলার ফসফেট, ঠিক আছে। আর নিচেরটা কি? নিচেরটা হলো ভাইয়া নন পোলার, ঠিক আছে। একটা হলো পোলার, একটা কি ভাইয়া? নন পোলার, ঠিক আছে। ওকে, দেখো এই যেখানে বলছে ফসফোলিপিড বাইলেয়ার, ঠিক আছে। এই যে নন পোলার ফ্যাটি অ্যাসিড বা লেজ, তার মানে কি এটা পানিগ্রাহী না, ঠিক আছে, পানিগ্রাহী না। এবং যেটা মাথা, ঠিক আছে, সেটা কি বলা হয়? যে পোলার, তার মানে কি এটা কি পানিগ্রাহী, যেখানে বলছে দেখো এই যে পানিগ্রাহী মাথা, এবং কি পানি বিকর্ষী কি বলা হয়? যে লেজ। এবং মনে রাখবা যে ফসফোলিপিড বাইলেয়ার হলো কি অ্যাম্ফিপ্যাথিক, এটা একটু মনে রাখবা, এটা একটু মনে রেখো। ওকে, দেখো এই যেখানেও কি দেখো 40% লিপিড এবং কি 60% প্রোটিন, যেটা বলছিলাম যে 60% প্রোটিন এবং 40% লিপিড পাবা, ঠিক আছে, দেখছো। ওকে, তারপরে দেখো এখানে প্রোটিন আছে, 3 ধরনের প্রোটিন আছে, ঠিক আছে। এই যে একটা প্রোটিন, এটাকে বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন। এই যে একটা প্রোটিন, এটাকে বলা হয় পেরিফেরাল প্রোটিন। আর এই যেখানে একটা প্রোটিন আছে, আর এই যেখানে একটা প্রোটিন আছে, এটাকে বলা হচ্ছে কি লিপিড সম্পৃক্ত প্রোটিন। এই 3 ধরনের প্রোটিন আছে। তোমাকে বলবে যে কোষ ঝিল্লিতে বা ফ্লুইড মোজাইক মডেলে কোন প্রোটিন পাওয়া যায় না, ঠিক আছে, বা মেমব্রেন প্রোটিন হিসেবে কোনটি থাকে? একটা কি ভাই ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, একটা হলো কি লিপিড সম্পৃক্ত প্রোটিন, ঠিক আছে। তোমাকে মনে রাখা লাগবে। ওকে, তারপর দেখো মেমব্রেন প্রোটিনের কাজ, ঠিক আছে। মেমব্রেন প্রোটিনের কাজ এখানে মনে রাখবা যে হরমোন, নিউরোট্রান্সমিটার, রিসেপ্টর, মিডিয়েট ইত্যাদির কি রিসেপ্টর হিসেবে কাজ করে, ঠিক আছে। হিসেবে কাজ করে ভাই, রিসেপ্টর হিসেবে কাজ করে। ওকে, তারপর দেখো এখানে আছে গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স জিনিসটা কি? গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিনকে একত্রে গ্লাইকোক্যালিক্স বলে, ঠিক আছে। এটা আসলে একটা চিনির স্তর, ঠিক আছে। এখানে বলছে দেখো এই যে গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডকে মিলিত হবে কি বলা হয়? গ্লাইকোক্যালিক্স, ঠিক আছে, এগুলোকে মনে রাখো। তারপর দেখো কোলেস্টেরল, মনে রাখবা কোলেস্টেরল এটা কিন্তু কোনো ফ্যাট বা তেল না, এটা আসলে কি স্টেরয়েড। কোলেস্টেরল জিনিসটা কি? আসলে স্টেরয়েড। এগুলো আমরা কোষ রসায়নে খুব ভালোভাবে পড়ছি, ঠিক আছে। ওকে, তারপর এখানে বলছে দেখো যে কোষ ঝিল্লির রাসায়নিক উপাদান, কোষ ঝিল্লির রাসায়নিক উপাদান, এই যে দেখো প্রোটিন কত পার্সেন্ট? 60%, লিপিড কত পার্সেন্ট? 40%, ঠিক আছে, বুঝতে পারছো তো। ওকে, তারপরে দেখো এখানে বলছে কোষ ঝিল্লির মোট ওজনের 75 ভাগই হলো লিপিড, ঠিক আছে। এবং দেখো এখানে বলছে যে এখানে ফসফোলিপিড থাকে, 5 রকমের ফসফোলিপিড থাকে। এবং দেখো সবচাইতে সহজ ফসফোলিপিড বা সরল ফসফোলিপিড হলো ফসফোটাইডিক অ্যাসিড, আর জটিলটার নাম হলো লেসিথিন। তো দেখো লেসিথিন নামটা সহজ না, আর ফসফোটাইডিক অ্যাসিড এটা কঠিন না, ঠিক আছে। তো মনে রাখবা কঠিন নামটা হলো সরল ফসফোলিপিড, আর সহজ নামটা হলো কঠিন বা জটিল ফসফোলিপিড, মানে বিপরীত, ঠিক আছে। ওকে, তারপরে দেখো কোষঝিল্লির কাজ, ঠিক আছে, কোষঝিল্লির কাজ এটা একটু মনে রাখবা। এই কোষ প্রাচীরের মতোই কাজ, ঠিক আছে, কিন্তু বেশি সবগুলো একটু পড়বা, তারপর যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি একটু দাগাই দিই। দেখো যে তথ্যের ভিত্তি হিসাবে কাজ করে বা ইনফরমেশন সোর্স হিসাবে কাজ করে, এনজাইম ও অ্যান্টিজেন ক্ষরণ করে, ঠিক আছে, এনজাইম ও অ্যান্টিজেন
ক্ষরণ করে। আর মনে রাখবা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন পদার্থ এবং পিনোসাইটোসিস প্রক্রিয়ায় তরল পদার্থ কি করে, গ্রহণ করে বা শোষণ করে। ঠিক আছে, দেখো পিনোসাইটোসিস, পিনোর প আছে না, পতে পিনো, পতে পানি, পানি তরল, তার মানে কি পিনোসাইটোসিস মানে কি তরল বস্তু, আর ফ্যাগোসাইটোসিস মানে কি কঠিন। ঠিক আছে, পতে মনে রাখবা, পতে পিনো, পতে পানি, তার মানে কি তরল। তাহলে পিনোসাইটোসিস তরল বস্তু গ্রহণ করে, আর ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কি করে, কঠিন বস্তু গ্রহণ করে। ঠিক আছে, ওকে। এবং দেখো বলছে আর একটা কথা যে স্নায়ু উদ্দীপনা সংগ্রহ করে বা সংবহন করে, আর যে লাস্টেটা মনে রাখবা যে গ্লাইকোক্যালিস কোষের চিহ্নিত রিকগনাইজ হিসেবে কাজ করে। ঠিক আছে, তো বলে যে রিকগনাইজার হিসেবে কাজ করে কোনটি, গ্লাইকোলিপিড, গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোক্যালিক্স, কোনটা হবে, গ্লাইকোক্যালিক্স। ঠিক আছে, ওকে। তারপর দেখো কোষ ঝিল্লির বিভিন্ন অবস্থা। ঠিক আছে, মাইক্রোভিলাই, মাইক্রোভিলাই মানে তোমরা অলরেডি জানো যে আঙুলের থোকার মতো যেটা থাকবে, ঠিক আছে, বা আঙুলের মতো লম্বা, এটাকে কি বলি আমরা, মাইক্রোভিলাই বলি। তারপর দেখো ডেজমোজোম, কি ভাইয়া, ডেজমোজোম। এখানে বলছে দেখো যে টোনোফ্রাইবিল নামক অসংখ্য ফিলামেন্টযুক্ত বৃত্তাকার অঞ্চলকে বলা হয় ডেজমোজোম। টোনোফ্রাইবিল সহ বৃত্তাকার অঞ্চল কি বলা হয়, ডেজমোজোম। এটা এটা আসলে দেখতে কেমন যদি একটু বলি তোমাদের, দেখো যে ডেজমোজোম জিনিসটা আসলে দেখতে এরকম, কি হইল, ঠিক আছে, এরকম। আর এখানে মনে করো যে অসংখ্য ফিলামেন্ট থাকে, সুতার মতো ফিলামেন্ট। ঠিক আছে, অসংখ্য সুতার মতো ফিলামেন্ট থাকে। আর এই যে মাঝখানে গহ্বর আছে, ঠিক আছে, এই জন্য বলছে যে ফিলামেন্টযুক্ত কি বৃত্তাকার অঞ্চল, এই যে ফিলামেন্টযুক্ত বৃত্তাকার অঞ্চল, এটাকে কি বলা হয়, এটাকে আলটিমেটলি ডেজমোজোম বলা হয়। ঠিক আছে, ওকে। তারপর দেখো বলছে ফ্যাগোসাইটিক ভেসিকল। ফ্যাগোসাইটিক যেটা বললাম যে কঠিন পদার্থ, কঠিন খাদ্যকণাকে গ্রহণ করবে, সেটা ফ্যাগোসাইটিক। পিনোসাইটিক মানে কি তরল পদার্থ, ঠিক আছে, বা পানি বা তরল পদার্থ, সেটাকে কি করবে, পিনোসাইটিক পদ্ধতিতে গ্রহণ করবে। ভেসিকল মানে কি গর্ত, মানে ফ্যাগোসাইটিক ভেসিকল মানে কি যে কঠিন পদার্থ গ্রহণ করার যে গর্ত, সেটাকে বলে ফ্যাগোসাইটিক ভেসিকল। আর পিনোসাইটিক ভেসিকল মানে কি যে তরল পদার্থ গ্রহণ করার যে গর্ত, ঠিক আছে, সেটাকে কি বলা হয়, পিনোসাইটিক ভেসিকল। ওকে, এখন দেখো কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লির ভিতরে পার্থক্য বলছে। ঠিক আছে, এখানে পার্থক্যটা পড়বা, বিশেষ করে যে লাস্টে এখানে দেখবা যে কোষ ঝিল্লি। ঠিক আছে, কোষ ঝিল্লির প্রধান কাজ হলো কি, কোষের ভেতরে বাইরে প্রয়োজনীয় বস্তু চলাচল নিয়ন্ত্রণ, কোষস্থ প্রোটোপ্লাজমীয় অংশ সংরক্ষণ করা। আর কোষ প্রাচীরের প্রধান কাজ কি, আকার আকৃতি নিয়ন্ত্রণ এবং কি কোষকে দৃঢ়তা প্রদান। ঠিক আছে, এই দুইটা একটু মনে রাখো, আরগুলাও একটু কি করবা, রিডিং পড়বা। এখন দেখো সাইটোপ্লাজম ও অঙ্গাণু। ঠিক আছে, সাইটোপ্লাজম অঙ্গাণু, তোমরা মনে রাখবা সাইটোপ্লাজমকে কি বলা হয়, এনজাইমের আধার বলা হয়। এনজাইমের আধার মনে রাখবা, সাইটোপ্লাজমকে কি বলা হয় ভাইয়া, এনজাইমের আধার বলা হয়। ওকে, দেখো কীরকম, অর্ধতরল, দানাদার, অস্বচ্ছ, কলাইডাল। ঠিক আছে, ওকে। দেখো সাইটোপ্লাজমকে আবার আরেকটা নামে ডাকা হয়, সেটা হলো হ্যালায়োপ্লাজম, আবার অনেকে কি বলে সাইটোসোল। তো নামগুলো মনে রাখবা যে হ্যালায়োপ্লাজম বা সাইটোসোল নামেও ডাকা হয়। ওকে, তারপরে দেখো মনে রাখবা যে বিজ্ঞানী লার্ডি সর্বপ্রথম সাইটোসোল শব্দটি ব্যবহার করেন। ঠিক আছে, ওকে। সাইটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব পানি অপেক্ষা বেশি, এটা একটু মনে রাখো। ওকে, নিচে আসো, দেখো বলছে সাইটোপ্লাজমের কাজ, সাইটোপ্লাজমের কাজ, এটা একটু মনে রাখা লাগবে। সাইটোপ্লাজমের কাজ এটা মনে রাখবা তোমরা, দেখো যে সেটার জন্য একটা নিমোনিক লেখা দেই। ঠিক আছে, একটা ছন্দ লেখা দেই, সেটা হলো মনে রাখবা ক্ষুদ্র জীবের অক্ষমতার উপহাস। ঠিক আছে, ক্ষুদ্র জীবের অক্ষমতার উপহাস। ঠিক আছে, এই যে ক্ষুদ্র মানে কি, ক্ষুদ্র মানে ক্ষুদ্রাঙ্গ ধারণ। ঠিক আছে, জীব মানে কি জৈবিক কাজ করা। ঠিক আছে, ক্ষুদ্রাঙ্গ ধারণ, ক্ষুদ্রান্ত ধারণ, দেখো ক্ষুদ্রাঙ্গ ধারণ, জৈবিক কাজ করা। ঠিক আছে, তারপরে অক্ষমতা, অক্ষ মানে কি অতে অম্ল এবং কি খতে ক্ষার, অম্ল ক্ষারে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তারপরে জীবের রক্তে মনে রাখবা, হ্রদে মনে রাখবা রেচন পদার্থ বর্জ্যপদার্থ নিষ্কাশন করে। ঠিক আছে, ওকে। তারপরে কি দেখো যে উপহাসের উদে মনে রাখবা যে উত্তেজনা, পরিবেশের প্রতি উত্তেজনায় সাড়া দেয়। ঠিক আছে, ওকে, এই তো।
দেখো মনে রাখবা যে কোষ গহ্বরের পর্দার নাম কি বলো তো? এখানে বলছে দেখো কোষ গহ্বরের পর্দার নাম হলো টোনোপ্লাস্ট, মনে রাখবা। কোষ গহ্বরের পর্দার নাম কি ভাইয়া? টোনোপ্লাস্ট, ঠিক আছে। ওকে, নিচে আসো, সাইটোপ্লাজমের রাসায়নিক উপাদান ও প্রকৃতি, ঠিক আছে। দেখো এখানে বলছে সাইটোপ্লাজমের পানির পরিমাণ কত? সাইটোপ্লাজমের পানির পরিমাণ হতো 65 থেকে 96%। কত ভাইয়া? 65 থেকে 96%, ঠিক আছে। ওকে, তারপর বলছে দেখো আরও দুইটা ইনফরমেশন মনে রাখা লাগবে, পানির ইনফরমেশন আরও দুইটা আছে এখানে, ওই দুইটাও মনে রাখা লাগবে, ঠিক আছে। দেখো একটা বলছে যে উদ্ভিদ কোষে, কি বলছে দেখো, উদ্ভিদ কোষে সাইটোপ্লাজমে পানি থাকে কত পার্সেন্ট? 75%। প্রাণী কোষে থাকে 67%, এগুলো লাগবে। যদি বলে সাইটোপ্লাজমে পানির পরিমাণ কত? 65 থেকে 96। উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে পানির পরিমাণ কত? 75। প্রাণী কোষের সাইটোপ্লাজমে পানির পরিমাণ কত? 67%। ভোলা যাবে না, একটাও ভোলা যাবে না, ঠিক আছে। ওকে, তারপর দেখো সাইটোপ্লাজমের বিপাকীয় ভূমিকা, ঠিক আছে। এখানে মনে রাখবা যে এখানে বলছে দেখো বিপাকীয় স্থল বা গঠনকে অপচিতি বা ধ্বংসাত্মক এবং উপচিতি বা ধ্বংসাত্মক এবং অপচিতি বা কি গঠনমূলক দুই ধরনের বিক্রিয়ায় ভাগ করা হয়, ঠিক আছে। ওকে, এখানে আর কি লাগবে দেখো, এখানে দেখো শ্বসনের প্রথম এবং কি যেটাকে বলি কি গ্লাইকোলাইসিস, শ্বসনের প্রথম ধাপ কি? গ্লাইকোলাইসিস। এটা কোথায় সংঘটিত হয়? সাইটোপ্লাজমে সংঘটিত হয়, ঠিক আছে। দেখেন একটা কথা বলছে যে মানব জীবনের বা জীবের শরীরের সবচেয়ে বড় শরীরবৃত্ত কাজ কি? শ্বসন। সবচেয়ে বড় শরীরবৃত্ত কাজ হলো কি ভাইয়া? শ্বসন, ঠিক আছে। শ্বসন কি ধরনের বিপাকীয় প্রক্রিয়া ভাইয়া? শ্বসন একটি অপচিতিমূলক বিপাকীয় প্রক্রিয়া। অপচিতি মানে কি? অপচিতি মানে ধ্বংসাত্মক, মাত্র বর্ষী, ধ্বংসাত্মক, ঠিক আছে। আর যদি বলতো উপচিতি, মনে রাখবা উপচিতি মানে উপকার, তার মানে কি গঠন করবে। মানে উপকার করবে, তার মানে কি গঠন করে দিবে। আর অপচিতি মানে কি? অপরিচিত লোক। অপরিচিত লোক কি করবে? চেনে না জানে না, ক্ষতি করবে, ধ্বংস করে দিবে, ঠিক আছে। এভাবে মনে রাখতে পারো। ওকে, তারপরে দেখো যে এখানে আলটিমেটলি বলছে যে সাইটোপ্লাজমে সংঘটিত বিভিন্ন বিপাক্রিয়া কি কি উদাহরণগুলো লাগবে, যেমন এই যে একটা শ্বসন, ঠিক আছে। তারপর হেডলাইনগুলো শুধু মনে রাখবা, জীবের স্পন্দন, ঠিক আছে, সালোক সংশ্লেষণ, তারপরে প্রোটিন সংশ্লেষণ, নিউক্লিক অ্যাসিড সংশ্লেষণ, লিপিড বিপাক, ঠিক আছে, এগুলো একটু মনে রাখো। ওকে, তারপরে দেখো প্রোটোপ্লাজম ও সাইটোপ্লাজমের মধ্যে পার্থক্য, ঠিক আছে। পার্থক্যটা সুন্দর করে পড়বা, দেখে আমরা অলরেডি পড়ে ফেলছি, ঠিক আছে। এখানে মনে রাখবা যে প্রোটোপ্লাজমকে বলা হয় জীবনের ভিত্তি, ঠিক আছে। ওকে, তারপর নিচে একটা কথা বলছে দেখো যে প্রোটোপ্লাজমকে বলা হয় কি? জীবনের আধার। আর সাইটোপ্লাজমকে বলা হয় কি? অঙ্গাণুর আধার, ঠিক আছে। অঙ্গাণুর আধার কোনটা? সাইটোপ্লাজম। আর প্রোটোপ্লাজম কি ভাইয়া? জীবনের আধার, ঠিক আছে। দুইটা কিন্তু প্যাচ লাগে না জানো। ওকে, নিচে আসো, দেখো এখন আমরা সাইটোপ্লাজমের অঙ্গ নিয়ে পড়াশোনা করব। সর্বপ্রথম আছে হলো রাইবোজোম, আমাদের রাইবোজোম কাকা, ঠিক আছে। ওকে, মনে রাখবা রাইবোজোমে ট্রান্সলেশন ঘটে। কি ঘটে ভাইয়া? ট্রান্সলেশন ঘটে। ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন সব কিছু আমরা দেখবো, শুধু মনে রাখো ট্রান্সলেশন ঘটে, ঠিক আছে। তাহলে রাইবোজোমে কি ঘটে ভাইয়া? ট্রান্সলেশন ঘটে, ঠিক আছে। ওকে, দেখো মনে রাখবা যে রাইবোজোমে প্রোটিন সংশ্লেষণ হয়। কি হয় ভাইয়া? প্রোটিন সংশ্লেষণ হয়। ওকে, আর আমরা যে আবরণবিহীন অঙ্গাণু দেখছিলাম, ঠিক আছে, ওরা বলছিলাম না যে মামারাই সেরা, ঠিক আছে। ওখানে কি বলছিলাম? মামা রা, ও রাধে কি বলছিলাম? রাইবোজোম। তার মানে কি? রাইবোজোমের কোনো আবরণ নাই, ঠিক আছে। রাইবোজোমে কি নাই ভাইয়া? কোনো আবরণ নাই। এখন মনে রাখবা যে সাইটোপ্লাজমে একাধিক রাইবোজোম মুক্তার মালার মতো অবস্থান করে, তাকে কি বলা হয়? পলিরাইবোজোম, ঠিক আছে। তাকে কি বলা হয় ভাইয়া? পলিজোম বা পলিরাইবোজোম বলা হয়, ঠিক আছে। এখানে তোমাকে পলিরাইবোজোম বা পলিজোম প্রশ্ন করবে না। প্রশ্ন যদি একটু ট্রিকি করে তাহলে করবে পলিরাইবোজোম বা রাইবোজোম মুক্ত অবস্থান করে কোথায়? অ্যান্সার কী হবে? সাইটোপ্লাজমে, ঠিক আছে। ওকে, পোলাপান কিন্তু এই যে মুক্তর মতো রাইবোজোমকে পলিরাইবোজোম পলিজোম এটা পড়ে, ঠিক আছে। কিন্তু এই যে সাইটোপ্লাজম কথাটা যে আছে এটা পোলাপানের মাথায় থাকে না, ঠিক আছে। ওকে, তারপর দেখো বলছে যে ইকোলাইয়ের কোষে রাইবোজোমের পরিমাণ কত? 2000, কত ভাই? সরি 20,000, এবং শুষ্ক ওজনের 22%, ঠিক আছে। শুষ্ক ওজন কত ভাই? 22%। ওকে, এবং মনে রাখবা যে রাইবোজোমকে সার্বজনীন অঙ্গাণু বলা হয়, ঠিক আছে। রাইবোজোমকে কি বলা হয়? সার্বজনীন অঙ্গাণু। ওকে, তারপরে নিচে আসো, এখানে আর কিছু লাগবে না, বিজ্ঞানী টিজ্ঞানী আছে, ঠিক আছে। পারলে পড়ো, না পারলে দরকার নাই, বিজ্ঞানী খুব একটা দরকার না, যেগুলো দরকার আমি দাগাই দিব। ওকে, তারপর দেখো রাইবোজোম, ঠিক আছে। রাইবোজোম দেখো এখানে বলছে যে দেখো এখানে বলছে যে রাইবোনিউক্লিওপ্রোটিন কণা, এটা কোথায় কোথায় থাকে? ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিওপ্লাজম, ঠিক আছে।
একটু মনে রাখো। তারপর নিচে আসো, দেখো এখানে বলছে যে সাইটোপ্লাজম যখন এককভাবে অবস্থান করে তাকে কি বলা হয়? মনোজোম। ঠিক আছে, মনো মানে এক, এটা তোমরা জানি। সারিবদ্ধভাবে থাকলে কি বলে? সারিবদ্ধ থাকে তাকে বলে কি? পলিরাইবোজোম বা পলিজোম। এটা আমরা মাত্রই দেখছি, মালার মতো বা সারিবদ্ধ থাকলে কি বলা হয়? পলিরাইবোজোম বা পলিজোম। আবার একটা কথা বলছে দেখো, যে সাইটোপ্লাজমে অবস্থানরত রাইবোজোমকে বলা হয় কি? সাইটোরাইবোজোম। আর মাইটোকন্ড্রিয়াতে অবস্থানরত কি বলা হয়? মাইটোকন্ড্রিয়া। দেখো নামের সাথে মিল আছে, সাইটোপ্লাজমে সাইটোরাইবোজোম, মাইটোকন্ড্রিয়াতে কি? মাইটোরাইবোজোম। এটা স্পেশালি পড়া কিছু কোনো দরকার আছে? দরকার নাই। ঠিক আছে, রাইবোজোম আসলে দুই ভাগে ভাগ করে, একটা 70 এবং কি একটা 80। 70S এবং কি 80S দুই প্রকার। 70S এর কি দুইটা ভাগ আছে, যেটা সাব ইউনিট বলা হয়, একটা কি 50 এবং 30। আর 80S এরও দুইটা ভাগ আছে, একটা কি ভাইয়া? একটা হলো 60 এবং আরেকটা 40। ঠিক আছে, এবং দেখো আণবিক ভরটা মনে রাখা লাগবে, যে 70S রাইবোজোমের আণবিক ভর কত? 2.7 গুণন 10⁶ ডাল্টন। আর 80S এর আণবিক ভর কত? 40 গুণন 10⁶ ডাল্টন। ঠিক আছে, ওকে। আচ্ছা নিচে আসো, দেখো এখানে বলছে যেটা বললাম যে এক্সেপশন কিছু থাকে, যেমন এই যেখানে বলছে যে 77S রাইবোজোমের উপস্থিতি কোথায় থাকে? ছত্রাকে। তোমাকে বলবে যে 77S রাইবোজোমের উপস্থিতি কোথায় দেখা গেছে? ছত্রাকে। ঠিক আছে, এবং দেখো বলছে যে কিছু কিছু স্তন্যপায়ী প্রাণীর মাইটোকন্ড্রিয়াতে 55S রাইবোজোম থাকে। ঠিক আছে, এখানকার ইনফরমেশনগুলো কিন্তু কি খুব ইম্পর্টেন্ট, খুব দরকারি, সবগুলাই মনে রাখা লাগবে। তারপরে দেখো আকৃতি ও ভৌত গঠন। ঠিক আছে, আকৃতি ও ভৌত গঠন, এরা প্রধানত উপবৃত্তাকার বা দুই পাশে চ্যাপ্টা এবং কি সামনে চ্যাপ্টা, সেটা লাগবে না। আর শুধু এটা মনে রাখো যে এদের চওড়ায় 22 ন্যানোমিটার এবং কি উচ্চতায় 20 ন্যানোমিটার। দেখো এখানে বলছে যে 70S রাইবোজোম, দেখো 70S রাইবোজোমে 3টি আরএনএ থাকে, একটা হলো 23, 16 এবং 5। ঠিক আছে, 23, 16 এবং 5, এটা কি 70S। আর 80S কোনটা থাকে? 80S থাকে দেখো 28, 18 আর 5.8 এবং 5। এগুলো একটু মনে রাখা লাগবে, এটা মনে রাখি যদিও কঠিন, কিন্তু কোনো ট্রিক্স নাই, একটু কষ্ট করে মনে রাখা লাগবে। ঠিক আছে, এবং দেখো এখানে বলছে যে রাইবোজোমে প্রোটিন এবং আরএনএর অনুপাত কত? 1:1। ঠিক আছে, অথবা তোমাকে বলতে পারে, আজিবুর স্যারের বই আছে প্রোটিন এবং আরএনএ। ঠিক আছে, তোমাকে প্রোটিন ইস্টু আরএনএ বলুক বা প্রোটিন ইস্টু আরএনএ বলুক, যাই বলুক না কেন, অনুপাত কত? 1:1। ঠিক আছে, এবং দেখো এখানে ধাতব আয়ন থাকে কি কি? ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং কি ম্যাঙ্গানিজ। এগুলো একটু মনে রাখো। ঠিক আছে, ওকে নিচে আসো, দেখো এখানে বলছে যে টেট্রাসাইক্লিন ও, এটা একটু মনে রাখবে, যেখান থেকে প্রশ্ন করতে হয়, পোলাপান কিন্তু এগুলো চোখে দেখে না। এই যে এটা দেখো, দেখায় দিই, টেট্রাসাইক্লিন ও স্ট্রেপ্টোমাইসিন নামক অ্যান্টিবায়োটিক ওষুধ কী করে? ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষণ বন্ধ করে দেয়। তোমাকে সুন্দর করে বলবে যে ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষণ বন্ধ করে দেয় কোনটি? তোমাকে বলবে যে টেট্রাসাইক্লিন, টেট্রামাইসিন, আরও অপশন দিয়ে দিবে। ঠিক আছে, এই যে বক্সের ভিতর ইনফরমেশনটা, এটা কিন্তু পোলাপানের চোখে যায় না, কিন্তু এটা লাগবে। ঠিক আছে, ওকে। তারপর দেখো রাইবোজোমের কাজ, রাইবোজোমের কাজটা একটু আমরা পড়বো। রাইবোজোমের কাজ কি ভাইয়া? প্রোটিন সংশ্লেষণ করা। এজন্য রাইবোজোমকে কি বলা হয়? কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, খুব ইম্পর্টেন্ট। কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? রাইবোজোমকে। ঠিক আছে, তারপর দেখো বলছে যে গ্লুকোজের ফসফোরাইলেশন এবং স্নেহজাতীয় পদার্থের বিপাক ঘটে রাইবোজোমে। ঠিক আছে, তাহলে গ্লুকোজের ফসফোরাইলেশন কোথায় ঘটে? রাইবোজোমে। স্নেহ পদার্থের বিপাক কোথায় ঘটে? রাইবোজোমে। আর কিছু লাগবে না। এখন দেখো গোলগি বডি। ঠিক আছে, গোলগি বডি, গোলগি বডিকে কি বলা হয় ভাইয়া? প্যাকেজিং কেন্দ্র বলা হয়। কি বলা হয়? প্যাকেজিং কেন্দ্র। ঠিক আছে, প্যাকেজিং কেন্দ্র বলা হয়। ওকে, মনে রাখবা যে দেখো ক্যামিলো গোলগি পেঁচা এবং বিড়ালের স্নায়ুকোষে সর্বপ্রথম গোলগি বডি দেখতে পায়। কে দেখে? ক্যামিলো গোলগি। কোন কোন প্রাণীতে দেখে? পেঁচা এবং বিড়াল। ঠিক আছে, ওকে। গোলগি বডির আর কয়েকটা নাম আছে, নামগুলো মনে রাখা লাগবে। দেখো নামগুলা কি? দেখো এখানে বলছে ডিকটায়োজোম, ইডিওজোম এবং লাইপোকন্ড্রিয়া। ঠিক আছে, ডিকটায়োজোম, ইডিওজোম এবং কি লাইপোকন্ড্রিয়া। গোলগি বডিকে কি বলা হয়? কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। ঠিক আছে, ট্রাফিক পুলিশ অফ সেল। ওকে, তারপর দেখো যে গোলগি বডির বিভিন্ন ভাগ আছে। একটা প্রথমটা হলো কি চ্যাপ্টা, যেটা সেটাকে বলা হয় কি সিস্টার্নি। চ্যাপ্টা আকৃতি যেটা সেটাকে কি বলা হয়? সিস্টার্নি। ঠিক আছে, ওকে। তারপরে দেখো যে
আচ্ছা দেখো এখানে বলছে যে গোলগি বডির প্লাজমা মেমব্রেনের কাছাকাছি অংশকে বলা হয় ট্রান্সফেজ এবং কেন্দ্রের সাথে যেটা সেটাকে বলা হয় সিজ ফেজ। ঠিক আছে, এবং দেখো বলছে যে মধ্যভাগে যেটা থাকে সেটাকে বলা হয় মিডিয়াল সিস্টার্নি। ঠিক আছে, এগুলো মনে রাখবা কিভাবে। ঠিক আছে, এই যে দেখো আমি যদি একটু দেখা, এটা হলো প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেনের কাছাকাছি যেটা আছে সেটাকে বলা হয় কি সিস সিস ট্রান্সসিস্টার্না। ঠিক আছে, যেটা কোথায় আছে কেন্দ্রে আছে সেটাকে বলা হচ্ছে সিস সিন্ট্রানা। ঠিক আছে, আর যেটা মাঝখানে থাকে সেটাকে কি বলা হয়, সেটা যেটা মাঝখানে আছে সেটাকে কি বলতেছে মিডিয়াল সিস্টার্নি। ঠিক আছে, এটা প্লাজমা মেমব্রেনের কাছে, এটা কেন্দ্রের কাছে, এবং এটা কি মাঝখানে। ঠিক আছে, তো এটা মনে রাখবা কেমনে, দেখো আমি বলি, মাঝখানে মানে মাঝখানে মানে মাঝখানে মানে মিডিয়াল। তোমরা এতদিন পড়ছো, অসংখ্য জায়গায় পড়ছো, মাঝখানের প্রত্যেকটি স্তরকে আমরা মিডিয়াল বলি। ঠিক আছে, ওকে। তাহলে কেন্দ্র যেটা, কেন্দ্র মানে কি, আমরা কেন্দ্র মানে কি জানি, কেন্দ্র মানে সেন্ট্রাল, সেন্ট্রাল, সেন্ট্রালের সি, সেন্ট্রাল, সেন্ট্রাল মনে রাখবা, সেন্ট্রালের সি তার মানে কি সিজ ফেজ, সেন্ট্রাল মানে কি সিজ ফেজ, তাহলে বাদ আছে কোনটা ট্রান্স ফেজ, তাহলে ওটা কোথায় থাকবে প্লাজমা মেমব্রেনের কাছাকাছি। ঠিক আছে, এভাবে কিন্তু তিনটা মনে রাখা লাগবে। ওকে, তারপরে দেখো যে দেখো এখানে বলছে যে থালার মতো অংশগুলোকে বলা হয় ভেকিওল, কী বলা হবে ভেকিওল। ঠিক আছে, এবং থলির মতো অংশকে বলা হয়, থলির মতো অংশকে বলা হয় ভেসিকল। ঠিক আছে, তাহলে থলির মতো অংশ বললে বলবা যে ভেসিকল, আর থালার মতো বললে কি বলবা ভেকিওল। ঠিক আছে, ওকে, এখানে আর কিছু লাগবে না। নিচে আসো, দেখো এই যে রাসায়নিক গঠন, দেখো এই যে আগের কথা 60 ভাগ প্রোটিন 40 ভাগ ফসফোলিপিড, যেটা বলছিলাম যে ম্যাক্সিমাম জায়গায় কি দেখবা 60 ভাগ প্রোটিন এবং 40 ভাগ লিপিড থাকবে। ঠিক আছে, ওকে, এবং দেখো বলছে যেখানে ফ্যাটি অ্যাসিড, ভিটামিন কে এবং ক্যারোটিনয়েড সংশ্লেষিত হয় বা থাকে, এটা মনে রাখবা কেএফসি দিয়ে, কি দিয়ে কেএফসি। ঠিক আছে, কেতে কি, কেতে হলো ভিটামিন কে। ঠিক আছে, ওকে, ভিটামিন কে। এফতে কি, এফতে হলো ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, সিতে কি, সিতে হলো ক্যারোটিনয়েড, বুঝছো কিনা, কেএফসি মনে রাখবা। ওকে, তারপর দেখো উৎপত্তি কোথা থেকে এটা লাগে, যে মসৃণ অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গোলগি বডির উৎপত্তি। ঠিক আছে, 3 ভাগে ভাগ করা হয়েছে, দেখো সিস্টার্নি বা চ্যাপ্টা থলি, ভেসিকল বা ছোটো গহ্বর, ভেহিকুল মানে কি বড় গহ্বর। ঠিক আছে, ভেহিকুল বড়, ভেসিকল ছোট, এবং কি সিস্টার্নি মানে চ্যাপ্টা থলি। ওকে, গোলগি বডির কাজটা খুবই ইম্পর্টেন্ট, বলার মতো না। আর বিশেষ করে আমি প্রত্যেকটা কাজই পড়বা, বিশেষ করে আমি যেগুলো দাগাই দিব ওগুলো মনে করো ওষুধের মতো পড়তে হবে। ঠিক আছে, অ্যান্টিবায়োটিক মতো পড়তে হবে। যখন বলছে দেখো যে গোলগি বডির প্রথম প্রধান কাজ হলো যে কই গেল, ভিটামিন এবং লাইসোজোম তৈরি করা, ভিটামিন এবং লাইসোজোম তৈরি করা। তারপরে বলছে দেখো এনজাইম এবং প্রাণ রস নির্গমন করা। ঠিক আছে, এনজাইম এবং প্রাণ রস নির্গমন করা। তারপরে বলছে দেখো যে ভিটামিন সি সঞ্চয় করে, কি সঞ্চয় করে ভাইয়া, ভিটামিন সি সঞ্চয় করে। তারপর মনে রাখবা যে শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি করে, কি তৈরি করে ভাইয়া, শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি করে। ঠিক আছে, আর বাদ বাকিগুলো একটু পড়বা, কিন্তু এগুলো মনে রাখা লাগবে। আর দেখো বলছে যে গোলগি বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়, কি বলা হয় ভাইয়া, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, এটা মনে রাখা লাগবে, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। ঠিক আছে, ওকে, এখন একটা জিনিস লেখা দিই, দেখো এখানে বলছে যে গোলগি বডির শুক্রাণু কী করে, গোলগি বডির অ্যাক্রোজোম তৈরি করে। ঠিক আছে, দেখো তুমি মনে রাখবা যে গোলগি বডির অ্যাক্রোজোম হলো, সরি শুক্রাণুর অ্যাক্রোজোম হলো গোলগি বডি। ফাঁকা জায়গায় কই, কোথায় লিখে দিব, ফাঁকা জায়গায় নাই, ফাঁকা জায়গা, ফাঁকা জায়গা, আচ্ছা দেখি সামনে ফাঁকা জায়গা এবার লিখে দিবনি। ঠিক আছে, ওকে, তারপরে দেখো লাইসোজোম, কি দেখবো ভাইয়া, লাইসোজোম। লাইসোজোমের এটা সবচাইতে ইম্পর্টেন্ট লাইন, সেটা হলো যে লাইসোজোমকে হাইড্রোলাইটিক এনজাইমের আধার বলা হয়। হাইড্রোলাইটিক এনজাইমের আধার কোনটা ভাইয়া, হাইড্রোলাইটিক এনজাইমের আধার হলো লাইসোজোম। ঠিক আছে, এটা কিন্তু ভুল করা যাবে না। তারপরে দেখো বলছে যে লাইসোজোম নামকরণ করে কে, ক্রিশ্চিয়ান দা দুবে, ক্রিশ্চিয়ান দা দুবে লাইসোজোম নামকরণ করেন। ওকে, লাইসোজোমের উৎপত্তি কোথা থেকে, লাইসোজোমের উৎপত্তি হলো অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, এবং প্যাকেট হয় কোথায়, গোলগি বডি থেকে। আমরা পড়ছিলাম না যে গোলগি বডিকে কী বলা হয়, প্যাকেজিং কেন্দ্র বলা হয়। ঠিক আছে, এই জন্য কী করে গোলগি বডি লাইসোজোমকে প্যাকেট করে। ঠিক আছে, এই জন্য বলছে যে লাইসোজোম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপত্তি হয় এবং কি গোলগি বডিতে প্যাকেজকৃত, মানে প্যাকেজ হয়। বিস্তৃতি দেখো শ্বেত রক্তকণিকা, ঠিক আছে, প্রাণীকোষ, বৃক্ক, অন্ত্রের আবরণী কোষ, এগুলোতে লাইসোজোম থাকে। লাইসোজোম থাকে না কোনগুলো, এগুলো মনে রাখা লাগবে, যেমন আরবিসি। ঠিক আছে, আরবিসিতে কি থাকে না ভাই, আরবিসিতে লাইসোজোম থাকে না, এটা মনে রাখা লাগবে।
ওকে, তারপর বলছে দেখো যে প্রাণী কোষেও উদ্ভিদ কোষেও প্রাণী কোষের মতো লাইসোজোম থাকে, এটাকে বলা হয় কি স্ফেরোজোম বা ওলিওজোম। ঠিক আছে, বলবে যে প্রাণী কোষের উদ্ভিদ কোষের লাইসোজোমকে কি বলা হয়, স্ফেরোজোম বা ওলিওজোম। ঠিক আছে, এবং কি ওলিওজোমের ঝিল্লি এক স্তর বিশিষ্ট। তাহলে বলো তো লাইসোজোম কয় স্তর বিশিষ্ট? লাইসোজোমও এক স্তর বিশিষ্ট। ঠিক আছে, এটাও এক স্তর বিশিষ্ট। লাইসোজোমও এক স্তর বিশিষ্ট, ওলিওজোম বা স্ফেরোজোমও কি এক স্তর বিশিষ্ট। ওকে, লাইসোজোমের আকৃতি কেমন হয় ভাই? গোলাকার। আর কি আছে এখানে? ওকে দেখো, এখানে বলছে যে লাইসোজোম স্ট্যাবিলাইজার এবং লাইসোজোম ল্যাবিলাইজার। ঠিক আছে, স্ট্যাবিলাইজার মানে কি? দেখো স্ট্যাবল, স্ট্যাবল মানে কি? শক্ত করে। ঠিক আছে, বা কি কয় ভিত্তি দাঁড় করে বা সাপোর্ট দেয়, স্ট্যাবল করে, সাপোর্ট দিচ্ছে। তার মানে দেখো সংজ্ঞাটা যদি এখন পরে বলছে যে লাইসোজোমকে স্থিতি দান করে, সেটাকে কি বলতেছি আমরা? যেটা লাইসোজোমকে স্থিতি দান করে বা ভিত্তি দেয় সেটাকে কি বলি? লাইসোজোম স্ট্যাবিলাইজার। কোনটা উদাহরণগুলো লাগবে? কোলেস্টেরল এবং কার্টিনেজ। ঠিক আছে, আর ল্যাবিলাইজার মানে কি? ল্যাবিলাইজার মানে যেটা লাইসোজোমকে ভেঙে ফেলে বা বিগলিত করে বা ভেঙে ফেলে বা বিদীর্ণ করে, এটাকে কি বলা হয়? লাইসোজোম ল্যাবিলাইজার। উদাহরণটা লাগবে প্রোজেস্টেরন এবং কি টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন এবং টেস্টোস্টেরন। ঠিক আছে, ওকে দেখো রাসায়নিক গঠন বলছে লাইসোজোমের আবরণী ঝিল্লি লিপোপ্রোটিন নির্মিত। কি প্রোটিন নির্মিত ভাইয়া? লিপোপ্রোটিন নির্মিত, এটা একটু মনে রাখো। ওকে, তারপরে দেখো লাইসোজোমের কাজ, এরা কি করে ভাইয়া? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে। ঠিক আছে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কি করে? জীবাণু ভক্ষণ করে। অনেক সময় কি করে দেখো, এদেরকে বলা হয়, এরা কোন কাজে নিয়োজিত থাকে? লাইসোজোম অন্তঃকোষীয় পরিপাক কাজে নিয়োজিত থাকে অল টাইম। ঠিক আছে, অনেক সময় খাদ্য অভাব দেখা দেয়। কি দেখা দেয় ভাইয়া? খাদ্য অভাব। তখন কি হয়? এই লাইসোজোমের প্রাচীর ফেটে যায়। ঠিক আছে, ফলে ভেতরে যত এনজাইম আছে সবগুলো কি হয়? বাইরে বের হয় এবং কোষটাকে নষ্ট করে ফেলে। ঠিক আছে, কোষটাকে মেরে ফেলে। এটাকে কি বলা হয়? স্বগ্রাস বা অটোফ্যাগি। কি বলে ভাইয়া? অটোফ্যাগি। অনেক সময় কি হয়? সমস্ত কোষটাই পরিপাক হয়ে যায় এবং এটা কি বলা হয়? অটোলাইসিস। অটোলাইসিস হয়ে গেল। ঠিক আছে, এজন্য কি এটা দেখো নিজের এনজাইম বা নিজের বিষ যেটাই বলো না কেন সেটা দ্বারা নিজেই মারা গেল। এই জন্য এটা কি বলা হয়? সুইসাইড করলো। এই জন্য এটাকে বলা হয় দেখো আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল ব্যাগ। আত্মঘাতী স্কোয়াড বা আত্মঘাতী থলিকা অথবা কি বলা হয়? সুইসাইডাল ব্যাগ। ঠিক আছে, এটা মনে রাখা লাগবে। এবং এরা কি তৈরি করতে পারে? ক্যান্সার সৃষ্টি করতে পারে। ঠিক আছে, ওকে। এবং মনে রাখবা যে দেখো হায়ালিউরোনিডেজ এনজাইম ডিম্বাণুর আবরণের অংশ বিশেষে বিগলন ঘটায়, এটা আমরা জানি, মানব জীবনে ধারাবাহিকতায় পড়ছিলাম। ঠিক আছে, ওকে। তারপর দেখো রাইবোজোম এবং লাইসোজোমের পার্থক্য বলছে। ঠিক আছে, পার্থক্যটা একটু দেখে নিও। আচ্ছা, এখন দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখানে দেখো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সর্বপ্রথম মুরগির কোষ থেকে আবিষ্কার করা হয়। কার কোষ থেকে ভাইয়া? মুরগির কোষ থেকে। ঠিক আছে, উৎপত্তিটা লাগবে সাইটোপ্লাজমিক ঝিল্লি, নিউক্লিয় ঝিল্লি এবং কি কোষ ঝিল্লি। মোট কথা সকল প্রকার ঝিল্লি থেকেই এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উৎপত্তি। ঝিল্লি থাকলেই অ্যান্সার হবে। ঠিক আছে, ওকে। তারপরে দেখো বিস্তৃতি কোথায়? বিস্তৃতিটা খুবই ইম্পর্টেন্ট, যকৃৎ, অগ্নাশয় এবং অন্তঃক্ষরা গ্রন্থি। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। কই থেকে বিস্তৃতি ভাইয়া? যকৃৎ, অগ্নাশয় এবং কি অন্তঃক্ষরা গ্রন্থি। ঠিক আছে, ওকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই প্রকার, একটা হলো মসৃণ, একটা হলো অমসৃণ। একটা কি ভাইয়া? মসৃণ, আর একটা হলো অমসৃণ। ঠিক আছে, ওকে। এখন দেখো ভৌত গঠনে তিন প্রকার, একটা হলো সিস্টার্নি, ভেসিকল এবং টিউবিউল। আমরা ইয়েতে কি দেখছিলাম? কি বলে যে ইটা যে পড়লাম আমরা, কি বললাম ওটা? গোলকি বডি বললাম, তাই না? গোলকি বডিতে কি দেখছিলাম? গোলকি বডিতে দেখছিলাম যে ভেসিকল, সিস্টার্নি, ভেসিকল এবং ভ্যাকিউল। আর এখানে কি দেখলাম? এখানে দেখলাম সিস্টার্নি, ভেসিকল এবং টিউবিউল। ঠিক আছে, এখানে কিন্তু ভ্যাকিউল নাই, টিউবিউল আছে, এটা একটু মনে রাখো। ঠিক আছে, পেঁয়াজ যেন না লাগে। ঠিক আছে, তোমাকে বলবে যে নিচের কোনটি কি বলে যে নিচের কোনটি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অংশ নয়। ঠিক আছে, সিস্টার্নি, ভেসিকল, টিউবিউল, ভ্যাকিউল। তুমি তো পড়বা যে সিস্টার্নি, ভেসিকল, ভ্যাকিউল তো পড়ছি, কিন্তু ভ্যাকিউল কি ভাই? গোলকি বডির অংশ। আর টিউবিউল হলো কি বলে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অংশ। ঠিক আছে,
ওকে, এখন দেখো সিস্টার্নির এই যে ব্যাসগুলো মনে রাখা লাগবে। সিস্টার্নির ব্যাস কত? 40 থেকে 50 মিলিমাইক্রন। ঠিক আছে, টিউবুলের ব্যাস কত? 50 থেকে 190 মিলিমাইক্রন। আর দেখো এই যে ভেসিকল, এটার মিলিমাইক্রনটা এখানে একটু ভুল দেওয়া আছে, এটা একটু ঠিক করে নাও। ঠিক আছে, এখানে দেখো 25,350 দেওয়া আছে, এটা আসলে 25 থেকে 50 হবে। ঠিক আছে, 25 থেকে 50 হবে, 25 থেকে 50 মিলিমাইক্রন। ঠিক আছে, এটা একটু মনে রাখো, মিলিমাইক্রন, এটা একটু মনে রাখো, 25 থেকে 50 মিলিমাইক্রন। এখানে ভুল দেওয়া আছে, ঠিক আছে, এটা একটু ঠিক করে নাও। ওকে, তারপরে দেখো এখন রাসায়নিক গঠন। কি দেখো ভাইয়া? রাসায়নিক গঠন, এই যে সেম কথা, প্রোটিন 60 ভাগ, লিপিড 40 ভাগ। দেখছো, বলছিলাম না যে প্রোটিন 60 ভাগ এবং কি লিপিড 40 ভাগ থাকবে? দেখো, প্রোটিন 60, লিপিড 40। মনে রাখবা যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে 15 ধরনের এনজাইম থাকে। কয় ধরনের? 15 ধরনের। ঠিক আছে, এখন বলছে দেখো যে অমসৃণ রেটিকুলামে ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন অংশকে বলা হয় মাইক্রোজোম। ঠিক আছে, মাইক্রো মানে ছোট, ক্ষুদ্র ক্ষুদ্র থাকবে, তার মানে প্রশ্নে ক্ষুদ্র ক্ষুদ্র থাকলে কি দেখাবা? মাইক্রোজোম দেখাবা। ঠিক আছে, ওকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজটা লাগবে, কাজটা মনে রাখবা। এখানে দেখো আমি সুন্দর একটা নিমোনিক লেখা দেবে, ছন্দ লিখা দেয়, সেটা হলো মলিয়াপাদের সবাই ধার্মিক। কি মনে রাখবা? দেখো, মলি আপাদের সবাই ধার্মিক। ঠিক আছে, মলিয়াপাদের সবাই ধার্মিক। দেখো, মলিয়াপার ম দিয়ে মনে রাখবা। দেখো, দেখো, মলি, কি বলছি ভাইয়া? মলি। মসৃণ রেটিকুলাম কি করে? লিপিড সংশ্লেষ করে। মতে মসৃণ, লতে লিপিড। তারপরে দেখো আপা, কি আছে ভাইয়া? আপা। আতে অমসৃণ। ঠিক আছে, পতে কি? প্রোটিন। তাহলে প্রোটিন সংশ্লেষণ করে কোনটা? অমসৃণ। ঠিক আছে, আর লিপিড সংশ্লেষণ করে কোনটা ভাইয়া? মসৃণ রেটিকুলাম। বুঝছো? ভুল যাতে না হয়। ঠিক আছে, ওকে। তারপর দেখো কি বলছে যে আম, দেখো, মলিয়াপাদের সবাই ধার্মিক। ঠিক আছে, ধার্মিক তেমন রাখবা যে, দেখো ধার্মিকে ধ তেমন রাখবা যে ধারক হিসাবে কাজ করে। রাইবোজোম গ্লাইকোজেনের কি হিসাবে কাজ করে? ধারক হিসাবে কাজ করে। ঠিক আছে, ওকে। সবাইয়ের ব দিয়ে মনে রাখবা যে এটা কি? রাইবোজোম প্রোটিন পরিবহন এবং কি প্রধান ভূমিকা পালন করে। তা রাইবোজোমের প্রধান ভূমিকা কোনটায়? প্রোটিন পরিবহন করায়। ঠিক আছে, এটা একটু মনে রাখো। ওকে, সবাই দিয়ে মনে রাখবা যে সেলুলোজ তৈরি করে। কি তৈরি করে ভাইয়া? সেলুলোজ তৈরি করে। ঠিক আছে, এই তো মোট কথা। এই যে এখানে আমি বলি সবগুলাই পড়বা, কিন্তু এই যে 2, তারপরে 3 এবং কি এই যে 8। ঠিক আছে, এবং প্রোটোপ্লাজমের কাঠামো। ঠিক আছে, এই যে প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে। এই কয়েকটা খুব ইম্পর্টেন্ট, এই কয়েকটা মিস করা যাবে না। ওকে, তারপরে দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ও গোলগি বডির মধ্যে পার্থক্য দিছে। ঠিক আছে, ওকে। দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সরল প্রকৃতি কোষ। ঠিক আছে, গোলগি বডি কি? সরল প্রকৃতি কোষ থাকে না। উফ, তারপরে দেখো যে কাজটা একটু পইরো, মানে সবগুলাই দেখো একটু। ঠিক আছে, অমসৃণ এবং মসৃণগুলো একটু পইরো। দেখো, অমসৃণে আসলে প্রোটিন বিপাক হয়, মসৃণে কি বিপাক হয় ভাইয়া? ফ্যাট বিপাক হয়। ঠিক আছে, অবস্থান কোথায়? দেখো, দেহকোষ, মিউকাস কোষ, সরি অগ্নাকোষ কোষ এবং কি মিউকাস কোষ। ঠিক আছে, আর তাহলে অগ্নাশয় কোষ এবং মিউকাস কোষ মনে রাখলে হবে, আর বাদ বাকি সবগুলো কি হবে? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অবস্থান হবে। ঠিক আছে, এই তো, আরগুলো একটু দেখে নিও। ঠিক আছে, ওকে। আচ্ছা, 5 মিনিট একটু ব্রেক দিই কেমন? আমার একটু গলা ব্যথা করতেছে, অনেকক্ষণ যাবত কথা বলতেছি তো। 5 মিনিটের একটু ব্রেক দেই। 10টা 37-এ শুরু করি।
ওকে ওকে, তো চলো আমরা আবার শুরু করি। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু বলো তো। দেখো মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া আমরা জানি মাইটোকন্ড্রিয়া কি বলা হয় ভাইয়া? কোষের পাওয়ার হাউস, ঠিক আছে, পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়, এটা আমরা সবাই জানি। মাইটোকন্ড্রিয়াতে কি হয়, শ্বসনে দেখো, শ্বসনে বিভিন্ন একটা চক্র, কোষ চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র, ঠিক আছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট, সবগুলো কোথায় হয়? মাইটোকন্ড্রিয়াতে হয়, ঠিক আছে। ওকে দেখো, মাইটোকন্ড্রিয়াতে আবরণ কয়টা ভাইয়া? দ্বিস্তরী আবরণ, মানে কি দুইটা আবরণ থাকে, ঠিক আছে। ওকে, তারপরে দেখো এখানে আবিষ্কার এবং নাম করা লাগবে এখানে। যেমন বলছে দেখো আবিষ্কার, আবিষ্কার কি করেন? কলিকার, ঠিক আছে। দেখো নাম করেন করেন কে? মাইটোকন্ড্রিয়া নাম বেন্ডা। মনে রাখার একটা টিপস বইলা দিই, ঠিক আছে। দেখো কলিকার, আবিষ্কার, মিল আছে না কথার সাথে? তাহলে যদি বলে আবিষ্কার কে করে? কলিকার। এবং দেখো মাইটোকন্ড্রিয়া নামকরণ কি করে? দেখো কন্ড্রিয়ার ভিতরে 9 ডয় আছে, কি আছে ভাইয়া? 9 ডয়, এই যে 9 ডয়। এবং দেখো বেন্ডার ভিতরে 9 ডয় আছে। তাহলে বেন্ডা নাম, মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন কে? বেন্ডা। আর আবিষ্কার করেন কে ভাইয়া? কলিকার, ঠিক আছে। এবং দেখো অল্টার ফ্লেমিং, ও কি করছিল? ফিলা নামকরণ করছিল, ঠিক আছে। ফ্লেমিং এর এফ এবং কি ফিলারও এফ, ঠিক আছে। তো এগুলো কিন্তু মনে রাখা খুব ইজি ভাবে, ঠিক আছে। ওকে, তারপরে দেখো নিচে আসো। দেখো বলছে যে সাধারণত গড়ে প্রতি কোষে 300 থেকে 400টি মাইটোকন্ড্রিয়া থাকে, যকৃৎ কোষে একটু বেশি থাকে, 1000টি থাকে, ঠিক আছে। ওকে, দেখো অ্যামিবাতে বেশি থাকে, ঠিক আছে। ওকে, হ্যাঁ, দেখো কোষের আয়তনের 20 ভাগই হলো কি? কোষের আয়তনের 20 ভাগই হলো মাইটোকন্ড্রিয়া। ওকে, তারপর দেখো আবরণ, দুইটি মেমব্রেন থাকে। কয়টি মেমব্রেন থাকে ভাইয়া? দুইটি মেমব্রেন। দেখো এই যে একটা হলো, এই যে বাইরের স্তর যেটা, সেটা হলো বাইরের মেমব্রেন, ঠিক আছে। আর যেটা ভেতরে, যে ভেতরের যে মেমব্রেন বা পর্দাটা কি বলা হয়? ভেতরের মেমব্রেন। ওকে, তারপর দেখো প্রকোষ্ঠ, প্রকোষ্ঠ দুইটা, ঠিক আছে। একটা হলো বহিস্থ বহিস্থ প্রকোষ্ঠ, একটা হলো কি ভাইয়া? একটা হলো, একটা হলো বহিস্থ প্রকোষ্ঠ, একটা হলো কি ভাই? অভ্যন্তরীণ প্রকোষ্ঠ বা কক্ষ, ঠিক আছে। ওকে দেখো, এ যেটা হলো বহিস্থ কক্ষ এবং এটা কি হলো অভ্যন্তরীণ কক্ষ, ঠিক আছে। ওকে, তারপর দেখো কৃষ্টি বা প্রবর্ধক, কৃষ্টি বা প্রবর্ধক, ঠিক আছে। এই যে দেখো, এই যে লম্বা লম্বা আঙুলের মতো অবস্থান, ঠিক আছে, এই যে লম্বা লম্বা আঙুলের মতো, এগুলাকে বলা হয় কৃষ্টি, ঠিক আছে। দেখো আঙুলের মতো কথা পাইলে লাগাই দিবা কৃষ্টি, ঠিক আছে, বা প্রবর্ধক। এমন হইতাছে কেন? ওই তারপর দেখো অক্সিজম, ঠিক আছে। অক্সিজম মধ্যে ছোট ছোট দানার মতো আছে না? চিত্র দেখো, তোমাদের সামনে চিত্র আছে, ছোট ছোট দানা হয় অক্সিজম। শুধু নামগুলো কি কি আছে, ঠিক আছে। তারপর এটিপি সিনথেসিস থাকে, ঠিক আছে, বৃত্তাকার, ঠিক আছে। তারপর কি বৃত্তাকার ডিএনএ থাকে, 70 এস রাইবোজোম থাকে, রাইবোজোম থাকে কোন এস? 70 এস, এটা একটু মনে রাখো। ওকে, তারপর দেখো বলছে যে রাসায়নিক গঠন, রাসায়নিক গঠনটা একটু মনে রাখা লাগবে। দেখো প্রোটিন 65%, গ্লিসারাইড কত 19%, লেসিন এবং সেফালিন 4%, কোলেস্টেরল 5%। এটা তোমরা মনে রাখতে পারো এটা দিয়ে, যে পিজি লাস্ট কল, ঠিক আছে, পিজি লাস্ট কল, এটা দিয়ে মনে রাখতে পারো, ঠিক আছে। পিতে হলো কি প্রোটিন 65, সবচাইতে বেশি, ঠিক আছে। জিতে হলো গ্লিসারাইড 29, তার চাইতে কম। তার চাইতে কম কি? লেসিথিন এবং সেফালিন এবং সেফালিন, ঠিক আছে, 4%। তার চাইতে কম কোনটা ভাইয়া? সিতে কোলেস্টেরল 2%, ঠিক আছে। এগুলো একটু মনে রাখো। মাইটোকন্ড্রিয়ার কাজ, ঠিক আছে, কাজগুলো খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করতে হবে, ঠিক আছে। এগুলো তোমরা পারবা, যে ডিএনএ আরএনএ উৎপন্ন করে, ঠিক আছে। তারপর কি, যে দেখো শ্বসনের বিভিন্ন পর্যায়ে ক্রিবল চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, এগুলো কোথায় ঘটে? এগুলা সব মাইটোকন্ড্রিয়াতে ঘটে। বিভিন্ন এনজাইম এনজাইম কি ধারণ করে, ঠিক আছে, শক্তি উৎপাদন, এটা তো জানি আমরা। তারপর দেখো বলছে যে ক্যালসিয়াম এবং কি পটাশিয়াম পদ প্রভৃতি পদার্থের সক্রিয় পরিবহনের সক্ষম, এটা একটু মনে রাখো। তারপর বলছে দেখো শুক্রাণু ও ডিম্বাণু গঠনে সহায়তা করে, ঠিক আছে। তাহলে শুক্রাণু এবং ডিম্বাণু গঠনে সহায়তা করে কোনটা? মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। একরোজোম তৈরি করে কোনটা? শুক্রাণু একরোজোম তৈরি করে কোনটা? কমেন্ট করো তো, পড়ছি কিন্তু একটু আগে, ঠিক আছে। ওকে, তারপর সে পূর্ব নির্ধারিত যেটা সাধারণ মৃত্যু বলি অ্যাপোপ্টোসিস, আমরা অণুজীব চ্যাপ্টারে পড়ছিলাম যে কোষের জেনেটিক্যাল মৃত্যু বা স্বাভাবিক মৃত্যুকে আমরা কি বলি? অ্যাপোপ্টোসিস,
ঠিক আছে। আর খাদ্য অভাব বা বিষক্রিয়া দ্বারা মৃত্যুকে বলি নেক্রোসিস, ঠিক আছে। ওকে, তারপরে দেখো কি বলছে যে রক্তকণিকা ও হরমোন উৎপাদন সহায়তা করে। আর যে সব মনে করো যে ধাতব আয়ন আছে সেগুলো একটু দেখো, যে ক্যালসিয়াম, ঠিক আছে, পটাশিয়াম, সালফার, আয়রন, ম্যাঙ্গানিজ। ওকে, দেখো মাইটোকন্ড্রিয়াতে বিভিন্ন ধরনের ডিসঅর্ডার থাকে, প্রায় 100 ডিসঅর্ডার দেখা গেছে, ঠিক আছে। ওকে, মনে রাখবা যে মনে করো যে মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডারের জন্য কোন কোন রোগ হয়, পার্কিনসন, অ্যালজেইমার, টাইপ 1 ডায়াবেটিস, ঠিক আছে। দেখবা পরীক্ষায় টাইপ 1-এর জায়গায় টাইপ 2 দিয়ে দিবে, ঠিক আছে, টাইপ 1-এর জায়গায় টাইপ 2 দিয়ে দিবে, ঠিক আছে। ওকে, মনে রাখবা। তারপর দেখো অ্যান্ডোসিম্বায়ন্ট, ঠিক আছে, দেখো অ্যান্ডোসিম্বায়ন্ট, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া এন্ডোসাইম্বায়ন্ট হিসেবে কাজ করে। তোমরা ইকলটিএমসি সূত্র আছে, এটা দিয়ে মনে রাখতে পারো, ঠিক আছে। ইতে মনে রাখবা অ্যান্ডোসিম্বায়ন্ট, এমতে কি, এমতে হলো মাইটোকন্ড্রিয়া, সিতে কি, সিতে হলো ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। আসলে অ্যান্ডোসিম্বায়ন্ট বলতে আসলে কি বোঝায়, যখন একটা আরেকটার উপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকে তখন সেটাকে কি বলা হয়, অ্যান্ডোসিম্বায়ন্ট, ঠিক আছে। কোনো কারণে ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া একে আরেকজনের উপর নির্ভরশীল, এজন্যই দুজনকে কি বলা হয়, অ্যান্ডোসিম্বায়ন্ট বলা হয়। ওকে, তারপরে আসো প্লাস্টিড, ঠিক আছে, প্লাস্টিড। আচ্ছা বলো তো, পরীক্ষাতে আসতো যে পরীক্ষাতে তোমরা যখন সিকিউ পরীক্ষা দিতা, ঠিক আছে, বোটানি, তখন অনেক টাইম পরীক্ষা আসতো, তোমরা এই চিত্রটা আঁকাই জানা, দেখো তো এই চিত্রটা আঁকাই জানা, একটু নিচে যাও, এই কি হইলো, দেখো এই যে চিত্র, এই চিত্র কিন্তু তোমরা ম্যাক্সিমামই আঁকাইতাম, আমিও আঁকাইতাম, অনেক আঁকাইতাম, ক্লাস আমি 7-8 থেকে আঁকানো শুরু করছিলাম, ঠিক আছে, মানে যতদিন থেকে বই ছিল ততদিন থেকে আঁকাইতাম, ঠিক আছে, খুব আঁকাইতাম, সবাই আঁকাইতো, ঠিক আছে। কিন্তু ভুল করতে পোলাপান কি জানো, পোলাপান কিন্তু চিত্রের এখানে লিখতো প্লাস্টিড, ঠিক আছে, প্লাস্টিড লিখতো, কিন্তু এটা কিন্তু আসলে ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। তো হয়তো কি তোমাদের করতো কিনা জানি না, স্কুলে ছিলাম, কলেজে ছিলাম, স্কুল লাইফে একবার কি হয়েছে, স্কুল লাইফে একবার এই চিত্রটা আঁকাইছি আর আমি এখানে লিখলাম হলো প্লাস্টিড, ঠিক আছে। তো স্যার কি করছে, সুন্দর করে লিখছি, সুন্দর করে আঁকাইছি, সুন্দর করে, আগে তো বলতো যে চিত্র আঁকা, ব্যাখ্যা করা লাগবে না, শুধু চিত্র আঁকাইছি সুন্দর করে, ঠিক আছে, সবগুলা দেখাই দিছি, আমাকে জিরো দিয়ে দিছে। জিরো দিল কেন, স্যারকে জিজ্ঞাসা জিরো কেন, বলো তোমার তো গোড়াই গলত, ঠিক আছে, মেন জায়গায় প্রবলেম তোমার, তুমি তো এটা চিত্র কি সেটা জানো না, এটা তো প্লাস্টিক, এটা হলো ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। ঠিক সেমভাবে আমি যখন এসএসসি বোর্ড পরীক্ষা দেই, এসএসসি বোর্ড পরীক্ষা দিচ্ছি, ঠিক আমার তো মনে আছে যে না এটা ক্লোরোপ্লাস্ট, এসএসসি বোর্ড পরীক্ষা তো দেখি আমি এটাই আসছে চিত্রটে, এই চিত্রটাই আসছে, ঠিক আছে। তখন আমি চিত্র আঁকাইছি সুন্দর করে এবং আমি লিখছি ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। আর আমার সামনে সিটে বসছে, ও দেখা দেখা লিখতেছে আমারটা, আর ওর সামনে যে বসছে ও আবার এই চিত্র আঁকাইছে, লিখছে প্লাস্টিড। এখন ও আমারটা আর ওটা দেখা কনফিউজড, যে একজন লিখছে প্লাস্টিড, একজন লিখছে কি ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। তখন ও আমাকে জিজ্ঞেস করতেছে, ও লিখলো প্লাস্টিড, তুই লিখলি ক্লোরোপ্লাস্ট, কাহিনী কি, যে ক্লোরোপ্লাস্ট হবে শিওর, ঠিক আছে। আর ওই যে একদম ফার্স্ট বেঞ্চে যে আছে, যে প্লাস্টিড লিখছে, ও ও তো আমার সাথে ঝগড়া, ঠিক আছে, পরীক্ষার হলে ঝগড়া শুরু করছে যে হ্যাঁ আমি জানি, আমি শিওর, আমি শিওর এটা প্লাস্টিড হবে, প্লাস্টিড হবে, ঠিক আছে। তো আমি বললাম ভাই আমি জীবনে ধরা খাইছিলাম একবার লেখা, আমার চাইতে তো ভালো জানোস না, ঠিক আছে। তো তারপরে ও ঠিক করে নাই, ও প্লাস্টিড লেখায় বের হয়ে গেছিল পরীক্ষা থেকে, আর আমি ক্লোরোপ্লাস্টিড লিখছিলাম। পরে ওই দিন, তারপরে জোরে বলছিলাম যে এখন তুই, আমি মানে পরীক্ষা থেকে বের হয়ে বলছিলাম তুই বাসায় যা দেখিস ক্লোরোপ্লাস্ট নাকি প্লাস্টিড, ঠিক আছে। তারপরের দিনে বলতেছে ভাই তোর কথা না শুনে ভুল হয়ে গেছে, ঠিক আছে, যদিও বোর্ডে এটার জন্য নাম্বার কাটে না। আচ্ছা যাই হোক, আবার আমরা পড়া শুরু করি, ঠিক আছে। দেখো প্লাস্টিড, প্লাস্টিড কি ধারণ করে ভাইয়া, সজীব বর্ণাধার বস্তুগুলোকে হলো কি প্লাস্টিড, এটা মনে রাখবা। এবং দেখো সাইটোপ্লাজমে, সাইটোপ্লাজমের সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গ কোনটা, সাইটোপ্লাজমের সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গ হলো প্লাস্টিড, এটা মনে রাখা লাগবে, ঠিক আছে। ওকে, প্লাস্টিড থাকে না কোথায় কোথায়, প্লাস্টিড থাকে না ছত্রাক, ব্যাকটেরিয়া, কি করলাম দেখো, ছত্রাক, ব্যাকটেরিয়া, নীলাভ শৈবাল এবং কি প্রাণী কোষে প্লাস্টিক থাকে না, নামগুলো মনে রাখা লাগবে। দেখো প্লাস্টিক একটা ছক দিছে, ঠিক আছে। দেখো প্লাস্টিক দুই ভাগের, একটা হলো বর্ণযুক্ত, একটা হলো কি বর্ণহীন, ঠিক আছে। বর্ণযুক্ত হলো দুইটা ভাগ আবার করছে, একটা হলো ক্রোমোপ্লাস্ট, একটা হলো কি ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট যে সবুজ বর্ণের তা আমরা জানি, ঠিক আছে। আর দেখো ক্রোমোপ্লাস্ট, দেখো বিভিন্ন কালার হয়, যেমন বলছে কি রেডোপ্লাস্ট, রোডোপ্লাস্ট লাল, ফিওপ্লাস্ট বাদামি, জ্যান্থোপ্লাস্ট হলুদ, ক্যারোটিনোপ্লাস্ট কি কমলা। দেখো নাম দিয়ে মনে রাখা পারবা, রোডো মানে কি রেড মানে লাল,
ফিও মানে বাদামি, এটা একটু মনে রাখা লাগবে শুধু কষ্ট করে, ঠিক আছে। জ্যান্থো হ, জ্যান্থোর ভিতর হ আছে না, হ আছে মানে কি হলুদ, ঠিক আছে। ক্যারোটিনের ক মানে কি কমলা, ক্যারোটিনের ক মানে কমলা। তাছাড়া তোমার জানি ক্যারট মানে কি, ক্যারট মানে কি গাজর না, গাজর কি কালার, গাজর তো কমলা কালারই, ঠিক আছে। সেভাবে মনে রাখতে পারো। আর দেখো বর্ণহীন লিউকোপ্লাস্ট, এটা 3 ভাগে ভাগ করছে। একটা হলো ভাইয়া দেখো অ্যামাইলোপ্লাস্ট, একটা অ্যালিউরোপ্লাস্ট এবং একটা হলো ইলায়োপ্লাস্ট, ঠিক আছে। অ্যামাইলোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট এবং ইলায়োপ্লাস্ট, এগুলো মনে রাখা লাগবে, ঠিক আছে। ওকে, এবং দেখো নিচে আগগুলো বলছে যে এলোপ্লাস্ট কি সঞ্চয় করে, শ্বেত ছাড়া, ঠিক আছে। অ্যালুরোপ্লাস্ট কি সঞ্চয় করে, প্রোটিন সঞ্চয় করে। আর ইলায়োপ্লাস্ট কি সঞ্চয় করে, স্নেহ পদার্থ সঞ্চয় করে। এই 3টা ইনফরমেশনও লাগবে, ঠিক আছে। ওকে, দেখো এখানে ওইগুলো কথাই বলছে 3 প্রকার, লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, ঠিক আছে। কোথায় কোথায় থাকে, লিউকোপ্লাস্ট বর্ণহীন, তার মানে কি যেখানে সূর্যের আলো পৌঁছাবে না ওইখানেই থাকবে, ঠিক আছে। দেখো যে মূল, ভূনিম্নস্থ কাণ্ড, ঠিক আছে, মানে যেগুলো কি মাটির নিচে থাকবে সেগুলোতে কি লিউকোপ্লাস্ট থাকে, মানে বর্ণহীন মোট কথা, ঠিক আছে। ওকে, তারপরে দেখো বলছে যে লিউকোপ্লাস্টের 3 ভাগে ভাগ করা হয়, অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট এবং কি অ্যালিউরোপ্লাস্ট, ঠিক আছে। এই যে দেখো এগুলো পড়ছি অলরেডি, একটা শ্বেতসার, একটা কি চর্বি, একটা কি প্রোটিন সঞ্চয় করে। ওকে, তারপর দেখো ক্রোমোপ্লাস্ট, কি পড়ো ভাইয়া, ক্রোমোপ্লাস্ট মানে রঙিন, ঠিক আছে। দেখো ক্যারোটিন, ক্যারোটিন মানে কি যেটা বললাম কমলা, জ্যান্থোফিল হ আছে তার মানে কি হলুদ, ঠিক আছে। ওকে, দেখো এই যে কোথায় থাকে, গাজরের মূলে থাকে, ঠিক আছে, পাপড়ি থাকে, রঙিন ফলে থাকে। মোট কথা যেগুলো রঙিন, গাজরের মূল রঙিন না। তারপরে কি দেখো ফল কি রঙিন হয়, ফুলের পাপড়ি কি হয় রঙিন হয়, রঙিন জায়গায় ক্রোমোপ্লাস্ট থাকে, এগুলো মনে রাখবা, ঠিক আছে। এগুলো আসলে কি জন্য কাজ করে, কীট পতঙ্গকে আকৃষ্ট করে, পরাগায়নে সাহায্য করে। একটু রিডিং দিবা, ঠিক আছে। ওকে, তারপরে দেখো ফুলের পাপড়ির রং নানা ধরনের হওয়ার কৌশল বা কারণ, ঠিক আছে। এখানে মনে রাখবা দেখো যে দেখো ফুলের পাপড়ি বৈচিত্র্যপূর্ণ রং সাধারণত অ্যান্থোসায়ানিন এবং বিটা সায়ানিনের জাতীয় রঞ্জকের উপর নির্ভরশীল করে, ঠিক আছে। একটা কথা মনে রাখবা, সায়ানিন অর্থই নীল, সায়ানিন বা সায়ানো, সায়ানো অর্থই নীল, ঠিক আছে, নীল, এটা মনে রাখো। ওকে, তো দেখো এখানে বলছে যে অ্যাসিড থাকলে, ঠিক আছে, দেখো বলছে যে কোষরসে হাইড্রোজেন আয়নের ঘনত্বের উপরে, ঠিক আছে, মানে কোষরসের যে পিএইচ সেটার উপরে আসলে ফুলের পাপড়ি রং নির্ভর করে। তো কোষরসটা যদি, ঠিক আছে, অ্যাসিডিক হয় তাহলে হবে লাল রং। কোষরসটা যদি ক্ষারীয় হয় তাহলে কি হবে, কোষরসটা ক্ষারীয় হলে সেটা হবে ভাইয়া কি, ক্ষারীয় এখানে দেওয়া আছে, এই যে দেখো ক্ষারীয় হলে হবে নীল। আর যদি নিউট্রাল হয় মানে পিএইচ 7 হয় তাহলে কি হবে, তাহলে হবে বেগুনি, ঠিক আছে। যেটা কেমন মনে রাখবা, আমরা অনীলা জানি না, অনীলা, ঠিক আছে। তাহলে অনীলা মানে কি, অম্ল নীলকে লাল করে, অম্ল কি করে, লাল করে, মানে লাল বানায় ফেলে, সেটাই বলছে যে অম্ল কি করলে, অম্ল থাকলে কি হবে, লাল হবে, ঠিক আছে। তারপরে ক্ষারীয় হলে কি হবে, নীল হবে, অনীলা, ঠিক আছে, নীল হবে। আর পিএইচ যদি নিউট্রাল হয় তাহলে কি হবে, মানে 7 হলে কি হবে, বেগুনি হবে, এগুলো একটু মনে রাখো, ঠিক আছে। তারপর দেখো ক্লোরোপ্লাস্ট, সবুজ বর্ণের প্লাস্টিকে ক্লোরোপ্লাস্ট বলে, এটা আমরা জানি, ঠিক আছে, এটা নিয়ে আলোচনা করার কিছু নাই। ক্লোরোপ্লাস্টে কি থাকে দেখো, ক্লোরোফিলে, ক্লোরোফিল বি এবং কি ক্যারোটিন, জ্যান্থোফিল, ঠিক আছে, এগুলো থাকে। ওকে, ক্লোরোফিল কি কালার ভাইয়া, সবুজ কালার, ঠিক আছে। আর কি, ওকে, দেখো বিজ্ঞানী শিম্পার সর্বপ্রথম প্লাস্টিক লক্ষ্য করেন, ঠিক আছে, মানে সরি ক্লোরোপ্লাস্ট নামকরণ করেন, সর্বপ্রথম ক্লোরোপ্লাস্ট নামকরণ করেন কি ভাইয়া, বিজ্ঞানী শিম্পার, ঠিক আছে। ওকে, এবং ক্লোরোপ্লাস্টকে কি বলা হয় ভাইয়া, কোষের রান্নাঘর, ঠিক আছে, কিচেন অফ সেল। ওকে, এবং বলা হয় কি শর্করা জাতীয় খাদ্যের কারখানা, ঠিক আছে, কোষের রান্নাঘর এবং শর্করা জাতীয় খাদ্যের কারখানা, ঠিক আছে। এবং আরেকটা নাম বলা হয় সেটা হলো এটি শক্তি রূপান্তরের অঙ্গাণু, শক্তি রূপান্তরের অঙ্গাণু। 3টা নামই মুখস্থ রাখা লাগবে, 100% মুখস্থ রাখা লাগবে 3টা নাম, ঠিক আছে। ওকে, মনে রাখবা যে উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে 10 থেকে 40টি ক্লোরোপ্লাস্ট থাকতে পারে, ঠিক আছে। ওকে, তারপরে দেখো যে ক্লোরোপ্লাস্টের আকার বিভিন্ন কালারের হয়, ঠিক আছে। দেখো যেমন বলছে যে পেয়াল আকৃতির, ঠিক আছে। দেখো দেখো এটা মনে রাখবা, দেখো পেয়ালা, পেয়ালা সিএইচ আছে তার মানে কি চা দিয়ে মনে রাখবা, ঠিক আছে। চার সাথে পেয়ালার একটা মিল আছে না, ঠিক আছে,
চার এবং পেয়ালা মনে রাখবা, নামের সাথে চা তো কথাটা থাকবে, ঠিক আছে। তারপর দেখো সর্পিলাকার, সর্পিলাকার, ঠিক আছে। সর্পিলাপার, সর্পিলাকার মানে কি সাপ, ঠিক আছে। সর্পি সাপ, এসপি, এসপি সর্পি, ঠিক আছে। ওকে, তারপর দেখো জালিকাকার, ঠিক আছে। জালিকাকার এটা কি দেওয়া আছে, দেখো জালিকাকার দেওয়া আছে, দেখো ওডোগ্নিনাম, ঠিক আছে। এটা কি, এটা কেমন মনে রাখা যায়, এটা কেমন মনে রাখা যায় বলো তো। আচ্ছা, এটা মনে রাখার কোনো নিমোনিক পাইলাম না, সরি, এটা এমনি মনে রাখা লাগবে। ওকে, তারপরে দেখো ফিতা বা আংটি আকৃতির, কি আকৃতির ভাইয়া, ফিতা বা আংটি আকৃতির বা গোলাকৃতির, ঠিক আছে। গোলাকৃতির, এটা তো গোলাকৃতির এই যেটা, ঠিক আছে। ফিতা বা আংটি আকৃতির, ঠিক আছে, এটা মনে রাখবা। দেখো ইউলোথ্রিক্স, ঠিক আছে। দেখো এই যে আংটির মতো আছে না, ইউটা তো আসলে আংটির মতো, ঠিক আছে। এই দেখো আংটির মতো, যার উপরে একটা পাথর বসাই দিবা আংটি হয়ে যাবে, ঠিক আছে। তো আংটির মতো কথা থাকলে কি দিবা, ইউলোথ্রিক্স দিবা। এবং দেখো গোলাকার, ঠিক আছে। গোলাকার এটা কি, দেখো যে পিঠোফোড়া, ঠিক আছে। মনে করবা যে পিঠে গোলাকার ফোড়া উঠছে, কি উঠছে ভাইয়া, পিঠে গোলাকার ফোড়া উঠছে, ঠিক আছে। পিঠোফোড়া, পিঠে গোলাকার কি উঠছে ভাইয়া, ফোড়া উঠছে, মনে রাখবা। ওকে, তারকা আকার তার মানে কি, জিগনিমা, ঠিক আছে। আকাশে তারা জিগজিগ করে, ঠিক আছে। আকাশে তারা কি করে ভাইয়া, জিগজিগ করে। জিগনিমা মানে কি, তারকাকার। ওকে, আমি একটু মনে রাখো কষ্ট করে, ঠিক আছে। ওকে, আমাদের এখানে এখানে একটা কথা বলছে যে সূর্যালোক না পেলে ক্লোরোপ্লাস্ট লিউকোপ্লাস্টে পরিণত হয়, এবং যদি তার মানে কি, লিউকোপ্লাস্টে কোনো সূর্য আলো থাকে না, এবং কোনো কারণে যদি লিউকোপ্লাস্টে সূর্যের আলো পড়ে, ঠিক আছে, সূর্যের আলো পড়ে, তাহলে লিউকোপ্লাস্ট আবার ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। কিসে পরিণত হয় ভাইয়া, ক্লোরোপ্লাস্টে পরিণত হয়, ঠিক আছে। ওকে, এখন দেখো ক্লোরোপ্লাস্টের দেখো ভৌত গঠন দেখবো আমরা। আবরণ ভাইয়া দুই স্তর বিশিষ্ট, দুই স্তর বিশিষ্ট আবরণ, ঠিক আছে। দেখো ক্লোরোপ্লাস্ট মেমব্রেনে ফসফোলিপিডের পরিবর্তে গ্লাইকোসিল গ্লিসারাইড থাকে, এটা একটু মনে রাখো। ওকে, তারপরে দেখো যে তিনটা স্তর আছে, ঠিক আছে, তিনটা মেমব্রেন আছে। ওকে, দেখো এখানে বলছে যে দেখো যদি বলে আবরণী ঝিল্লি কয় স্তর বিশিষ্ট, দ্বিস্তর বিশিষ্ট, এবং যদি বলে ক্লোরোপ্লাস্টে কয়টা মেমব্রেন দ্বারা গঠিত, তিনটা মেমব্রেন, কয়টা প্রকোষ্ঠ দ্বারা গঠিত, তিনটা প্রকোষ্ঠ। তার মানে ক্লোরোপ্লাস্টে তিনটা মেমব্রেন থাকে, তিনটা প্রকোষ্ঠ থাকে, ঠিক আছে। এবং 3 নাম্বার মেমব্রেন আছে, 3 নাম্বার মেমব্রেনটাকে বলা হয় থাইলাকয়েড মেমব্রেন, ঠিক আছে। দেখো এখানে বলছে তৃতীয় মেমব্রেনটা হলো কি ভাইয়া, থাইলাকয়েড মেমব্রেন, এবং এখানে কি ঘটে, আলোক নির্ভর বিক্রিয়া ঘটে, ঠিক আছে। তার মানে কি সবাত শ্বসন সব এখানে ঘটে, ঠিক আছে। ওকে, তারপরে দেখো স্ট্রোমা বা ম্যাট্রিক্স, ঠিক আছে। স্ট্রোমা ম্যাট্রিক্স দেখো পানিগ্রাহী কলাইডাল ধর্মী, ঠিক আছে। এটা কি বলা হয়, স্ট্রোমা বা ম্যাট্রিক্স। এখানে কি থাকে ভাইয়া, 70S রাইবোজোম থাকে, 70S রাইবোজোম থাকে। তারপর কি অসমোফিলিক দানা থাকে, ডিএনএ থাকে, আরএনএ থাকে, ঠিক আছে, একটু মনে রাখো। ওকে, তারপর দেখো বলছে যে দেখো C3 এবং C4 চক্র সব স্ট্রোমাতে সংঘটিত হয়, এটা একটু মনে রাখো। তারপর দেখো থাইলাকয়েড ও গ্রানাম, ঠিক আছে। দেখো স্ট্রোমাতে অসংখ্য থলে আকৃতির, ঠিক আছে, 100 থেকে 300 আর্মস্ট্রং প্রস্থ বিশিষ্ট ত্রিমাত্রিক সজ্জা কি বলা হয়, থাইলাকয়েড বলা হয়, ঠিক আছে। ওকে, দেখো এই যে এক একটা থলির মতো, ঠিক আছে, থলির মতো, এই যে একটা থলি, এ পুরোটা কি একটা থলি, এই থলিটাকে বলতেছে কি, থাইলাকয়েড, এটা একটা থলি, থাইলাকয়েড, এটা একটা থাইলাকয়েড। এবং এই তিনটা থলি বা অনেকগুলো থলি যখন একসাথে হয় তখন সেটাকে বলা হয় গ্রানাম। কি বলে ভাইয়া, গ্রানাম। এই যে একটু পরে আমরা কি দেখবো, গ্রানাম দেখবো, ঠিক আছে। গ্রানাম, এটা হলো কি ভাইয়া, তাহলে একটা হলো থাইলাকয়েড, আর অসংখ্য থাইলাকয়েড একসাথে যুক্ত হয়ে কি তৈরি করে, এই যে থাইলাকয়েড স্তূপের মতো তৈরি করে, সেটা কি বলা হয়, থাইলাকয়েড বলে, ঠিক আছে। ওকে, দেখো সরি গ্রানাম বলে, স্তূপের মতো তৈরি করে সেটা কি বলা হয় ভাইয়া, গ্রানাম বলে, ঠিক আছে। দেখো প্রতিটি ক্লোরোপ্লাস্টে 40 থেকে 60টি গ্রানা থাকে, কয়টি থাকে ভাইয়া, 40 থেকে 60টি গ্রানা থাকে। ওকে, দেখো স্ট্রোমা লামেলি, কি ভাইয়া, স্ট্রোমা লামেলি। দেখো এই যে আমরা পড়লাম থাইলাকয়েডগুলো দেখলাম, এখানে কিছু কিছু সূক্ষ্ম নালিকা থাকে, যেমন ধরো এই যে দেখো এই যে সূক্ষ্ম সূক্ষ্ম নালিকা আছে না, এই সূক্ষ্ম সূক্ষ্ম নালিকা, এই যে নালিকা, এই নালিকাগুলোকে বলা হয় স্ট্রোমা লামেলি, ঠিক আছে। থাইলাকয়েডের সূক্ষ্ম নালিকা কি বলা হয়, সূক্ষ্ম নালিকা বলা হয় স্ট্রোমা লামেলি। ওকে,
এই তো। তারপর ফটোসিনথেটিক ইউনিট বা এটিপি সিনথেসিস। এখানে কি কি থাকে দেখো, ক্লোরোফিল থাকে, ক্লোরোফিল বি থাকে, ক্যারোটিন, জ্যান্থোফিল, এগুলাই থাকে। ঠিক আছে, ওকে। ডিএনএ রাইবোজোম, এখানে কি থাকে দেখো, ক্লোরোপ্লাস্টে সম আকৃতির 200টি ডিএনএ থাকতে পারে। এই তো। আচ্ছা, এখানে আর কিছু লাগবে না। এটা একটু মনে, ক্লোরোপ্লাস্টে 75% ক্লোরোফিলে এবং 25% ক্লোরোফিল বি থাকে। ঠিক আছে, এটা একটু মনে রাখো যে ক্লোরোপ্লাস্টে 75% থাকে ক্লোরোফিলে এবং 25% কি থাকে, ক্লোরোফিল বি থাকে। ঠিক আছে, ওকে। তারপর এখানে একটু রিডিং দিবা ক্লোরোপ্লাস্টের কাজ, দেখবা সবগুলো তোমরা এমনিতেই পারা গেছো। ঠিক আছে, অলরেডি আমরা পড়ে আসছি। ঠিক আছে, ওকে। তারপর দেখো মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড দুইটার ভিতরে পার্থক্যের একটা ছক দিছে। ঠিক আছে, ছকটা সুন্দর করে পড়ে ফেলবা। তারপর দেখো লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, প্লাস্টিড, তিনটা প্লাস্টিকের ভিতরে কি দিছে, পার্থক্য দিছে। এগুলো একটু দেখে নিবা। ঠিক আছে, মানে যা যা পড়ছি ওগুলো এখানে দিছে। ওকে, এখন দেখো সেন্ট্রিওল। ঠিক আছে, সেন্ট্রিওল, ওকে। দেখো সেন্ট্রিওল কোথায় কোথায় থাকে এবং কোথায় কোথায় থাকে না এটা মনে রাখা লাগবে। ঠিক আছে, সেন্ট্রিওল কোথায় কোথায় থাকে এবং কোথায় কোথায় থাকে না সেটা মনে রাখা লাগবে। দেখো আমরা যদি কোথায় থাকে না সেটা মনে রাখি তাহলে কোথায় কোথায় থাকে সেগুলো আর মুখস্থ করা লাগবে না। যেহেতু দেখতেছি অনুপস্থিতির সংখ্যা কম, তাহলে এগুলো মনে রাখবো। ঠিক আছে, দেখো আদি কোষ, ডায়াটম, ইস্ট, আবৃতবীজী উদ্ভিদে অনুপস্থিত। এটা তোমরা মনে রাখতে পারো একটা ছন্দ দ্বারা, সেটা হলো আদিতে টম ইস্টে আবৃত ছিল। আদিতে টম, টম অ্যান্ড জেরি দেখছো না, সেই টম। ঠিক আছে, টম ইস্টে আবৃত ছিল, ইস্টে আবৃত ছিল, ইস্টে আবৃত ছিল, এটা একটু মনে রাখো। ওকে, তার মানে কি আদি কোষ, ডায়াটম, ইস্ট মানে কি ইস্ট, আবৃত মানে কি আবৃতবীজী উদ্ভিদ। ঠিক আছে, এগুলোতে কি ছিল, অনুপস্থিত। ওকে, তারপরে দেখো সেন্ট্রিওলের ভৌত গঠন। ঠিক আছে, সেন্ট্রিওলের ভৌত গঠন তিনটা অংশ নিয়ে গঠিত। ঠিক আছে, একটা হলো সিলিন্ডার ওয়াল, একটা হলো ত্রয়ী অনুনালিকা বা ট্রিপলেটস, আর একটা হলো যোজক বা লিঙ্কার। কি ভাইয়া, যোজক বা লিঙ্কার। ঠিক আছে, ওকে। এখন দেখো আলটিমেটলি হয় কি যে ত্রয়ী নালিকাটা হলো তোমার মানে এক একটা নালিকাতে মানে তিনটা করে থাকবে। এই যে এই তিনটা মিলে একটা ত্রয়ী নালিকা গঠিত। ঠিক আছে, একটি ত্রয়ী নালিকা নয়, এরকম 9টা ত্রয়ী নালিকা মিলে একটা সেন্ট্রিওল গঠিত হয়। ঠিক আছে, এখানে বসে দেখো যে নয়টি ত্রয়ী নালিকা দিয়ে কি একটি সেন্ট্রিওল গঠিত। ঠিক আছে, বা সেন্ট্রিওলের প্রাচীর গঠিত। ওকে, সেন্ট্রিওল আবরণী বেষ্টিত নয়, আমরা পড়ছিলাম মামারাই সেরা, সেখানে সেরা দিয়ে কি বলছিলাম, সেন্ট্রিওল। তার মানে কি সেন্ট্রিওলে কোনো আবরণ নাই এবং এতে কোনো ডিএনএ এবং আরএনএ থাকে না, এগুলো মনে রাখা লাগবে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, তারপর নিচে আসো, দেখো বলছে সেন্ট্রিওলের চারপাশে গাঢ় তরল পদার্থকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। ঠিক আছে, সেন্ট্রোস্ফিয়ার ও সেন্ট্রিওলকে বলা হয় সেন্ট্রোজোম। ঠিক আছে, এ দেখো, এ দেখো, এটা হলো সেন্ট্রিওল, এটা হলো সেন্ট্রিওল, আর এগুলা কি, এই তরল পদার্থকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। এই সেন্ট্রিওল এবং সেন্ট্রোস্ফিয়ার সম্পূর্ণটাকে কি বলা হয়, সেন্ট্রোজোম। ঠিক আছে, এটাই বলছে এখানে। ওকে, এখানে দেখো রাসায়নিক গঠন, রাসায়নিক গঠন এটা মনে রাখবা ক্ল্যাপ দিয়ে, কি দে ভাইয়া, ক্ল্যাপ, ক্ল্যাপ। ঠিক আছে, ক্ল্যাপ দিয়ে মনে রাখবা রাসায়নিক পদার্থ। সিতে হলো সেন্ট্রিওল, এলতে হলো লিপিড, পিতে হলো প্রোটিন, এতে হলো এটিপি। ঠিক আছে, ঠিক আছে, ওকে। দেখো সেন্ট্রিওলের কাজ, কোষ বিভাজনের সময় মাকুতন্ত্র গঠন করে, কোষ বিভাজনে সাহায্য করে, সিলিয়া ও ফ্লাজেলাযুক্ত কোষে সিলিয়া ও ফ্লাজেলা সৃষ্টি করে, শুক্রাণু লেজ গঠন করে। ঠিক আছে, শুক্রাণুরা কিন্তু তিনটি কথা বললাম, খুব ভালোভাবে নোট করবা। ঠিক আছে, খুব ভালোভাবে নোট করবা। দেখো আমি একটু নোট করে দিই, এখানে জায়গা আছে। একটা হলো শুক্রাণুর লেজ, শুক্রাণুর লেজ। ঠিক আছে, আচ্ছা আমার এখানে জায়গা নাই, আমি শুধু লেজ লিখি, তোমরা লিখবা, তোমরা সুন্দর করে লেখো, বইয়ের একটা জায়গায় সুন্দর করে নোট করে রাখো, একসাথে পড়া হয়ে যাবে। ঠিক আছে, আমি লিখলাম লেজ, লেখো শুক্রাণুর লেজ গঠন করে কে, সেন্ট্রিওল। ঠিক আছে, দেখো সেন্ট্রিওল। যদি বলে শুক্রাণু গঠন করে কে, শুক্রাণু গঠন করে কে, কি হয় ভাইয়া, মাইটোকন্ড্রিয়া। পড়ছি না, শুক্রাণু এবং ডিম্বাণু গঠন করে মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া।
ওকে, আবার যদি বলে যে শুক্রাণুর অ্যাক্রোজোম, ঠিক আছে, অ্যাক্রোজোম তৈরি করে কে? অ্যাক্রোজোম কি হবে ভাই? গোলগি বডি, গোলগি বডি, ঠিক আছে। তিনটা কিন্তু মনে রাখা লাগবে, তিনটা শুক্রাণু নিয়ে কথাবার্তা, ঠিক আছে। ওকে, এই তিনটা থেকে প্রশ্নের সম্ভাবনা খুব বেশি। কোষীয় কঙ্কাল, ঠিক আছে, কোষীয় কঙ্কাল। ওকে, তারপরে দেখো এখানে আহ, দেখো তিন ধরনের সূত্রক নিয়ে কোষীয় কঙ্কাল গঠিত। একটা হলো মাইক্রোটিবিউলস, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্টস, ঠিক আছে। তিনটা দিয়ে কি গঠিত? কোষ কঙ্কাল গঠিত, এটা একটু মনে রাখা লাগবে। ওকে, নিচে আসো, দেখো রাসায়নিক গঠনটা একটু মনে রাখো যে প্রতিটি মাইক্রোটিবিউলসে 13টি, কয়টি ভাইয়া? 13টি প্রোটোটিবিউলস সর্পিলাকারে সজ্জিত থাকে। কয়টি? 13টি, এটা একটু মনে রাখা লাগবে, ঠিক আছে। ওকে, তারপরে দেখো মাইক্রোটিবিউলসের কাজ, মাইক্রোটিবিউলসের কাজ এটা একটু দেখো, ঠিক আছে। তারপর দেখো মাইক্রোফিলামেন্ট, মাইক্রোফিলামেন্ট দেখো, মাইক্রোফিলামেন্টটা প্রোটিন দ্বারা তৈরি, একটু একটু মনে রাখো, ঠিক আছে। এদেরকে অ্যাক্টিন ফিলামেন্টও বলা হয়। ওকে, আর কি লাগবে এখানে? দেখো এদের ব্যাস হয় কত? 30 থেকে 60 আর্মস্ট্রং। দেখো এই যেটা একটু মনে রাখো যে এরা সাইটোপ্লাজমের চলন, ফ্যাগোসাইটোসিস এবং কি পিনোসাইটোসিস নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। সাইটোপ্লাজমের চলন, ফ্যাগোসাইটোসিস এবং কি পিনোসাইটোসিস নিয়ন্ত্রণ করে কারা? মাইক্রোফিলামেন্ট, ঠিক আছে। ওকে, এবং কোষে সাইটোকাইনেসিস ঘটায়, এটাও একটু মনে রেখো। তারপর দেখো ইন্টারমিডিয়েট ফিলামেন্টস, ঠিক আছে। এখানে মনে রাখো যে দেখো 4 ধরনের ইন্টারমিডিয়েট ফিলামেন্টস পাওয়া যায় বিভিন্ন কোষে, ঠিক আছে। এটা মনে রাখবা একটা ছন্দ দিয়ে, সেটা হলো, দেখো আমি লিখে দেই, ছন্দটা হলো যে কেরালার নিউ ভাই, কিতে মনে রাখবা? কেরালার নিউ ভাই, ভাই, ঠিক আছে। কেরালা দিয়ে মনে রাখবা কেরাটিন, ঠিক আছে। ল দিয়ে মনে রাখবা কেরালার, ল দিয়ে মনে রাখবা ল্যামিনিন। নিউ দিয়ে মনে রাখবা নিউরোফিলামেন্ট। ভাই দিয়ে মনে রাখবা ভাইমেন্টিন, ঠিক আছে। ওকে, তারপরে দেখো পার অক্সিজম, ঠিক আছে। পার অক্সিজম কি করে ভাইয়া? দেখো পার অক্সিজম, ওকে দেখো, দেখো এখানে বলছে, দেখো পারক্সিজমের ভিতরে কি থাকে? এনজাইম জমা থাকে, ঠিক আছে। এর মধ্যে ক্যাটালাইজ এনজাইম প্রধান, তার মানে কি পারক্সিজমের ভিতরে ক্যাটালাইজ এনজাইম জমা থাকে, ঠিক আছে। ওকে, এদেরকে মাইক্রোজোম নামেও পরিচিত এরা। ওকে, এরা আর কি কি কাজ আছে দেখো এখানে বলছে যে H2O2 কে কি করে? H2 এবং O2 তে পরিণত করে, কনভার্ট করে। তারপরে দেখো অক্সিজেনের ঘনত্ব নিয়ন্ত্রণ করে। তারপরে কি বলছে দেখো যে কোএনজাইম NAD পুনঃউৎপাদন করে। দেখো নাইট্রোজেনের ক্ষার সমূহ, নাইট্রোজেন বেজের ক্ষার সমূহ যে আছে আমরা দেখবো এই অধ্যায়ের শেষের দিকে আছে এটা, ঠিক আছে। সেটা কি করে? ব্রেকডাউন করে, আবার কি করে? রিসাইক্লিং বা পুনঃউৎপাদন করে। এগুলো হলো পারক্সিজমের কাজ, ঠিক আছে। এবং পারক্সিজম কোথায় বেশি থাকে? দেখো প্রাণীর কিডনি ও লিভারে পারক্সিজম বেশি থাকে, ঠিক আছে। এগুলো একটু পইরো, ঠিক আছে। ওকে, তারপরে দেখো নিচে গ্লাইঅক্সিজম, ঠিক আছে। ওকে, গ্লাইকোজোম কি করে ভাইয়া? দেখো স্নেহ পদার্থ বিপাকের এনজাইম ধারণ করে, ঠিক আছে। স্নেহ পদার্থ বিপাকের এনজাইম ধারণ করে কারা? গ্লাইঅক্সিজম। ওকে, এটার কাজগুলো একটু পড়ো। দেখো গ্লাইকোজোম কোথায় কোথায় পাওয়া যায়? ছত্রাক, ইস্ট এবং কি তৈল বীজ, এগুলো জায়গায় কি পাওয়া যায়? গ্লাইকোজোম পাওয়া যায়। ওকে, কাজগুলো একটু দেখো, ঠিক আছে, একটু রিডিং দিও কাজগুলা। তারপর দেখো কোষ গহ্বর, আমরা পড়ছিলাম না প্রোটোপ্লাজমে কি, সরি, কোষ গহ্বরে পাতলা পর্দায় কি বলা হয়? টোনোপ্লাস্ট, আমরা অধ্যায় প্রথমে পড়ে আসছি, ঠিক আছে। এবং কোষ গহ্বরের ভিতর যে রস থাকে কি বলা হয়? কোষ রস বলা হয়, ঠিক আছে। তো দেখো কোষ গহ্বরের কাজগুলো একটু পড়া লাগবে, যে কোষ রস ধারণ করে, তারপর কি বর্জ্য পদার্থ ধারণ করে, এবং কোষ রস পিএইচ রক্ষা করে। দেখো এটা কিন্তু মেডিকেল আসা প্রশ্ন, যে কোষের পিএইচ রক্ষা করে কোনটা? কোষ রস, ঠিক আছে। এবং আরেকটা কাজ করে, কোষের ভিতরে পানি চাপ রক্ষা করে, ঠিক আছে। তো ভালো করে একটু পড়তে হবে। তারপর দেখো নিউক্লিয়াস। আচ্ছা, আজকে এ পর্যন্ত থাক, কেমন? আমার খুবই গলা ব্যথা করতেছে, ঠিক আছে, আমার খুবই গলা ব্যথা করতেছে। আজকে এই পর্যন্তই থাক। যদি আজকে নিউক্লিয়াস পর্যন্ত পড়াইতে চাইছিলাম, কিন্তু আমার পক্ষে সম্ভব হচ্ছে না।
ইনশাল্লাহ কালকে নিউ ক্লাস থেকে শেষ পর্যন্ত পড়াই দিব, কেমন? তো যতটুকু পড়াইলাম একটু ভালো করে পড়ো। আর তোমরা যারা নতুন যুক্ত আসছো তারা তো জানোই যে আমাদের মেডিকেল এক্সাম ব্যাচ লঞ্চ হয়ে গেছে, ঠিক আছে? তো মেডিকেল এক্সাম ব্যাচ সম্পর্কে যদি বিস্তারিত জানতে চাও ইনবক্স করতে পারো, ঠিক আছে? ওকে, আর যারা ভর্তি হতে চাও ভর্তি হয়ে যাও, সমস্যা নাই। বিস্তারিত জানতে কিছু জানার থাকলে পারে ইনবক্স করো। আর সবচেয়ে বড় কথা হলো আজকে কিন্তু গিভওয়ের একটা নিউজ বের হয়েছে, ঠিক আছে? যে রেটিনের 150+ প্রশ্ন সেটা আমরা গিভওয়ে করতেছি, ঠিক আছে? তো এর জন্য কী করা লাগবে সেটাও বলে দিছি। তো গিভওয়ে সম্পর্কে যদি কেউ না জানো সেটাও কি করতে পারো, ইনবক্স করে জেনে নিতে পারো, বা গ্রুপেও কি মেসেঞ্জার গ্রুপেও বিস্তারিত বলা আছে। ওকে, তো সবাই ভালো থাকো, আমার জন্য একটু দোয়া করো। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।